হ্যালো, কি অবস্থা? কেমন আছে সবাই? আইসিটি অধ্যায় 2 এর 5 নম্বর ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজকে আমাদের এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। এরপর একটা সিকিউ ক্লাস নিব আগামী সপ্তাহে, মানে আজকেই রেগুলার ক্লাস শেষ। তো আইসিটি ব্যাচে আমাদের যে 6টা অধ্যায়, 27 ব্যাচের যারা শুরু থেকে আমাদের সাথে আইসিটি ব্যাচে যুক্ত ছিলা, তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা শেষ হওয়ার মধ্যেই কিন্তু প্রায় 6টা অধ্যায়ই শেষ। হাফ ইয়ারলি পরীক্ষা অনেকগুলো কলেজে শেষ হয়ে গেছে, কিছু কলেজে এখনো চলতেছে, বাট ইয়ার চেঞ্জ পরীক্ষার আগে তো সবগুলো অধ্যায় সুন্দর মতো শেষ হয়ে যাচ্ছে। ইয়ার চেঞ্জ পরীক্ষা যদিও এখনো দেরি আছে, মানে মোটামুটি এটা বলতে পারি যে শুরু থেকে যারা আমাদের একাডেমিক সাইকেলে আসো, আইসিডি ব্যাচের সবগুলো অধ্যায় আমরা হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যেই শেষ করে ফেলছি। তো আজকে আমাদের এই দ্বিতীয় অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে, তবে আগামী সপ্তাহে একটা সিকিউ ক্লাস নিব। এই অধ্যায়ে যেহেতু একটু মুখস্থ নির্ভর জিনিসপত্র আসে, তো সিকিউ ক্লাসটা মেনলি হবে সাজেশন ক্লাস, যে কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন টপিক থেকে কোন কোন টাইপের প্রশ্ন বেশি বেশি আসে, সেটা সাজেশন দিব আগামী সপ্তাহের সিকিউ ক্লাসে। হ্যাঁ, আমি ভালো আছি। কাজী তাওহিদ, তুমি কেমন আছো? নীরব চন্দ্র দে, ভালো আছি, নমস্কার। তোহা তামিম, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ জাবেদ, ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। তোহা বলছে নেক্সট এক্সাম কবে? নেক্সট এক্সাম অধ্যায় 5 প্রোগ্রামিং। তোমাদের ইমন ভাইয়া গ্রুপে জানিয়ে দিবে, আমি আরেকবার আজকে জিজ্ঞেস করে তোমাদেরকে আপডেট জানাই দিব যে অধ্যায় 5-এর মেগা এক্সামটা কবে হবে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মাহিদুল আলম, সাদিয়া ইয়াসমিন। ওকে ফাইন। তো আজকে আমাদের এই অধ্যায়ের লাস্ট ক্লাস। আজকে ক্লাসে আমরা পড়বো সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক, সৃজনশীলে যেই টপিকটা থেকে সবচাইতে বেশি প্রশ্ন হয়। সবাই রেডি? আমাকে একটু বলো। আজকে ক্লাসটা এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ ক্লাস। খুব বেশি লম্বা হবে না, সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট লাগবে। আজকে ক্লাসটা এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ ক্লাস। কারণ কি জানো, আজকে ক্লাসে যা কিছু পড়বো পরীক্ষায় এই অধ্যায়ে সৃজনশীলে সবচেয়ে বেশি আসে এই টাইপটা। সবাই রেডি? এখনো মানুষজন আসতেছে। আচ্ছা, আর 1 মিনিট পরে শুরু করি, বেশিক্ষণ লাগবে না। আজকে ক্লাসটা খুবই ছোট ক্লাস হবে, 40 থেকে 50 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। জাস্ট একটা টপিকই বাকি আছে, টপোলজি। এই টপিকটা থেকে এই পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন হয়। তো ওকে, তো রেডি, শুরু করি। দেখো, আজকে আমরা পড়বো নেটওয়ার্ক টপোলজি। দেখো, এটা 7 স্টার, 1 2 3 4 5 6 7, 7 স্টার। এটা আসবেই পরীক্ষায়। দেখো, নেটওয়ার্ক টপোলজি। টপোলজি কি জিনিস? একটা নেটওয়ার্কের মধ্যে কতগুলো কম্পিউটার কিভাবে কানেক্টেড, এটাই হচ্ছে টপোলজি। কতগুলা কম্পিউটার বা ডিভাইস একটা নেটওয়ার্কের মধ্যে কিভাবে কানেক্টেড আছে, এই সিস্টেমটাকে কি বলে? টপোলজি। দেখো, একটি নেটওয়ার্কের ডিভাইস বা কম্পোনেন্ট, যেমন হাব, কেবল, পিসি, অনেক কিছু থাকতে পারে, পরস্পরের সাথে বিভিন্ন উপায়ে সংযুক্ত থাকতে পারে। নেটওয়ার্কের অন্তর্গত কম্পোনেন্ট, নেটওয়ার্কের অন্তর্গত সবকিছুকে আমরা কি বলবো? কম্পোনেন্ট বা উপাদান। নিজেদের সাথে যেভাবে যুক্ত থাকে তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। দেখো, সংজ্ঞা কিন্তু খুবই সহজ। একটা নেটওয়ার্কে যতগুলো উপাদান আছে তারা নিজেদের মধ্যে যেভাবে কানেক্টেড থাকে সেটাকেই বলা হয় নেটওয়ার্ক টপোলজি। অর্থাৎ নেটওয়ার্কের যে উপাদান বা ইংলিশে বলে কম্পোনেন্ট, এদের বিন্যাসী নেটওয়ার্ক টপোলজি। তো পরীক্ষায় যদি ক নাম্বারে আসে, সংজ্ঞাটা লিখলেই হবে। তো ধরো তুমি একটা নেটওয়ার্ক বানাবা, সেখানে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকবে। ধরো কম্পিউটার, অনেকগুলো কম্পিউটার কানেক্টেড থাকবে। তো সেই কানেকশনটা কিভাবে আসে, যেমন এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে। দেখো, এই যে একটা কানেকশন, এই যে একটা, এই যে একটা, এরকম বিভিন্ন হবে। আমরা এখানে একটু পরে 6টা টপোলজি শিখবো। টোটাল 6 ধরনের টপোলজি হইতে পারে। দেখতে পাচ্ছ, একটা হচ্ছে বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি। 6টা টপোলজি, আমরা আলাদা আলাদা এই 6টাই শিখবো আজকে ক্লাসে। আমাদের এই 6টা টপোলজি, কোনটার বৈশিষ্ট্য কি কি, কোনটার সুবিধা কি কি, অসুবিধা কি কি, এইগুলো পড়বো। জাস্ট আজকে ক্লাসে একটাই টপিক, এই 6টা টপোলজি, 6টা টপোলজির বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা। বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা। ভাইয়া, তুমি যখন এই অধ্যায়ের কোনো একটা সৃজনশীল খুলবা, দেখবা প্রতি 10টা সৃজনশীলের মধ্যে 8টা সৃজনশীলেই হয় গ নাম্বার প্রশ্নে অথবা ঘ নাম্বার প্রশ্নে এই টপিক থেকে প্রশ্ন আসেই, যে দুইটা টপোলজির মধ্যে কোনটার সুবিধা বেশি, কোনটার বৈশিষ্ট্য কি, কোনটার অসুবিধা কি কি, দুইটার মধ্যে তুলনা, দুইটার মধ্যে পার্থক্য, এই টাইপটা থেকে প্রশ্ন আসবেই। ওকে ফাইন। তো দেখো, নেটওয়ার্ক টপোলজি 6 ধরনের। কি কি আগে লিখো, যা লিখলে মুখস্থ করো। এগুলো তো ক্লাসের স্লাইডে থাকবে, ক্লাসের স্লাইডে তো থাকবে, হয় লিখো অথবা মুখস্থ করো। দেখো, প্রথমে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি, মেশ, হাইব্রিড। 6টা কি?
বাস রিং স্টার, বাস রিং স্টার, তারপরে ট্রি মেশ হাইব্রিড। হাইব্রিড মানে কিন্তু আলাদা কিছু না, হাইব্রিড মানে কি এই উপরের পাঁচটার যে কোনোটার সাথে আরেকটার মিক্স। দেখো হাইব্রিড মানে হচ্ছে একটার মধ্যে আরেকটা, দুইটার মধ্যে কানেকশন করে দেওয়া। ধরো মেনলি হচ্ছে পাঁচটা, বাস রিং স্টার ট্রি মেশ। এখন তুমি যদি কোন একটা টপোলজি এরকম বানাও যে ধরো রিং আর স্টার এই দুটো মিক্স করে বানাইছো, তখন সেটাকে বলবো হাইব্রিড টপোলজি। ধরো ট্রি টপোলজি আর মেশ টপোলজি দুইটার মিক্স। ধরো এই যে টোটাল হাইব্রিড টপোলজি ছাড়া বাকি পাঁচটা টপোলজি আছে না, এই পাঁচটা টপোলজির সুবিধাও আছে অসুবিধাও আছে, তাই না? তুমি কি চাইবা? তুমি চাইবা এমন একটা টপোলজি বানাইতে, এমন একটা নেটওয়ার্ক বানাইতে যাতে সবগুলার সুবিধাগুলা ইউজ করা যায়, তাই না? তো ধরো এমন একটা সিস্টেম তুমি বানাইতে চাও যে এখানে স্টার টপোলজি আর রিং ট্রি টপোলজি এই দুইটার সুবিধাগুলো পাইলে ভালো, তো এই দুইটা মিক্স করে বানাবা, তখন সেটা হাইব্রিড টপোলজি হয়ে যাবে। বুঝছো? এই লিখছো, তা লিখলে মুখস্থ করো, এগুলো পরীক্ষা আসবেই। বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, ম্যাশ টপোলজি, হাইব্রিড টপোলজি। আচ্ছা ফাইন। এইবার পরীক্ষায় দেখো, পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা আসবে খুবই গুরুত্বপূর্ণ, একটু শোনো। এই যে এখানে এই ছকটা ভালো মতো বুঝতে পারলে এই অধ্যায় শেষ। মানে আজকে ক্লাসে আমরা মেইনলি এই ছকটা ভালো মতো শিখবো। খেয়াল করে দেখো, আগে লিখতে হবে না। এই যে ছয়টা টপোলজি, এই ছয়টা টপোলজির তুলনা, এই তুলনার মধ্যে এদের বৈশিষ্ট্য আছে, এই তুলনার মধ্যে এদের সুবিধা অসুবিধা সবকিছু আছে। ভাইয়া তুমি যদি এই ছকটা ভালো মতো বুঝে মনে রাখতে পারো, তাইলে ছয়টা টপোলজির কোনটার বৈশিষ্ট্য কি কি, কোনটার সুবিধা কি কি, কোনটার অসুবিধা কি কি, সবকিছু এই ছকের মধ্যে আছে। তো দেখো এখানে কিসের পার্থক্য আমরা করবো, একটু ওয়েট, দেখো বোঝা লাগবে না। বাস রিং স্টার ট্রি ম্যাশ হাইব্রিড ছয়টা টপোলজি, এই পার্থক্যগুলো দেখো, এই 8টা পার্থক্য টপিকগুলো মুখস্থ করলে হবে, একটু পরে অটোমেটিক মনে থাকবে। আগে দেখো কেন্দ্রীয় ডিভাইস আছে নাকি নাই, এটার উপর ডিপেন্ড করে একটা তুলনা। নতুন ডিভাইস সংযোজন, ধরো তুমি একটা নেটওয়ার্ক তৈরি করবা, নেটওয়ার্কে কি থাকবে, অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকবে, তো সেখানে কেন্দ্রীয় ডিভাইস আছে নাকি নাই সেটা একটা তুলনা। নতুন ডিভাইস কানেক্ট করতে গেলে কিরকম মানে অসুবিধা, বা এটা কি সহজ নাকি কঠিন, এটা একটা তুলনা। তারপর খরচ কেমন, কোন ডিভাইস নষ্ট হয়ে গেলে কি ঘটনা ঘটবে, এটা একটা অসুবিধা মানে তুলনা। তারপর স্পিড কেমন, গোপনীয়তা বা প্রাইভেসি কেমন, নয়েজ কেমন, এই নয়েজ বা কলিশন মনে আছে, নয়েজ বা এটাকে ইংলিশে বলতে কলিশন, নয়েজ। ধরো ডেটা যখন যাবে, তো একই সাথে যদি অনেক ডেটা যায় একটা সাথে আরেকটা কি হইতে পারে, কলিশন হইতে পারে, এখানে কি হইতে পারে, নয়েজ তৈরি হইতে পারে। আচ্ছা ট্রাবল শুট, ট্রাবল শুট মানে যদি কোনো একটা নেটওয়ার্কে কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় বা কোনো একটা ডিভাইসে প্রবলেম হয়ে যায়, সেটা তো সলভ করতে হবে। সেই সলভ করাটা কি সহজ নাকি কঠিন, মানে এই সলভ করার ব্যাপারটা কি বলে ট্রাবল শুট। আগে একটু দেখো বাংলা ভাষায় বলো এই জিনিসটা বুঝতেছো কিনা, আগে মুখস্থ করা লাগবে না। 8টা জিনিস আমরা তুলনা করব কিসের সাপেক্ষে, যে কোন নেটওয়ার্কে কেন্দ্র ডিভাইস আছে নাকি নাই, নতুন ডিভাইস সংযোজন সহজ নাকি কঠিন, খরচ কম নাকি বেশি, ডিভাইস নষ্ট হইলে কি করতে হবে, গতি কম নাকি বেশি, প্রাইভেসি আছে নাকি নাই, নয়েজ কম নাকি বেশি, ট্রাবল শুট ইজি নাকি কঠিন। ধরো কোনো একটা ভুল মানে কি বলে, কোথাও একটা নষ্ট হয়ে গেল একটা নেটওয়ার্ক, তো কোথায় নষ্টটা হয়েছে, কোন ডিভাইসটাতে প্রবলেম, এটা ট্রাবল শুট করতে হবে না, এটা খুঁজে বাইর করতে হবে না, খুঁজে বাইর করে এটা ঠিক করতে হবে না। তো এই ব্যাপারটা হচ্ছে ট্রাবল শুট। আচ্ছা ওয়েট, এটা তুমি এমনিই বুঝবা, ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখো আমরা আগে মেইন বইয়ে যাবো, আগে শুরুতে বাসটা বলেছি ওয়েট। তো শুরুতে আমরা দেখো এটা পরে, দেখো আমরা আগে ব্যাখ্যাগুলো পড়বো, ওয়েট, এই ব্যাখ্যাগুলো পড়বো তারপরে একটা একটা করে দেখবো। খেয়াল করে দেখো, ওয়েট, শুরুতে বাস টপোলজি দেখো, বাস টপোলজি দেখতে কেমন তোমাদেরকে আমি বোর্ড বইটাও দেখাচ্ছি, তোমরা বোর্ড বই থেকেও পড়তে পারো। দেখো এই যে নেটওয়ার্ক টপোলজি, তারপরে এখানে 6টা টপোলজি দেওয়া আছে, তারপরে বাস টপোলজি। ওয়েট দেখো বাস টপোলজি কেমন আমি তোমাদেরকে বোর্ড বই থেকেই দেখাই। দেখো বাস টপোলজি একটা মেইন হাইওয়ে থাকে, দেখো মেইন, দেখো এটা কি মেইন হাইওয়ে বা রোড, তো এটা মেইন রোড। দেখো আমাদের বাসাগুলা কেমনে থাকে, ধরো একটা মেইন রোড থাকে, সেখান থেকে একটা ছোট রোড বাইর হয়, সেখানে কতগুলো বাসা আছে, ছোট রোড বাইর হয়, সেখানে কতগুলো বাসা, তো এখানে গোল গোলগুলো ধরো কম্পিউটার, কম্পিউটার দেখো এটা হচ্ছে একটা মেইন হাইওয়ে, ধরো মেইন রোড। আর এই মেইন রোডের সাথে দেখো কতগুলো তার দিয়ে একটা একটা করে কম্পিউটার কানেক্টেড, এটাকে বলে বাস টপোলজি। তো এই যে মেইন রোডটাকে বলে ব্যাকবোন বা মেরুদণ্ড, ব্যাকবোন, ব্যাকবোন। যে মেইন রোডটা, এই মেইন রোডটাকে বলে বাস টপোলজির মেইন রোড বা ব্যাকবোন। তো পরীক্ষায় চিত্র কেমনে আঁকবা, দেখো এই যে ভাই এগুলো চিত্র অবশ্যই আঁকতে হবে। ধরো এই যে এটা হচ্ছে মেইন রোড, এটা হচ্ছে মেইন রোড, হ্যাঁ এটা হচ্ছে মেইন রোড। তুমি এটার সাথে ধরো এই যে একটা রাস্তা, এই যে একটা রাস্তা, ওয়েট কতগুলো রাস্তা আঁকাবা,
একটা করে কম্পিউটার দিবা। কতগুলো রাস্তা আঁকাবা, ধরো একটা করে কম্পিউটার দেবে, ইচ্ছা মতো রাস্তা আঁকাও, সমস্যা নেই। ধরো এই যে একটা কম্পিউটার, 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 এই যে একটা কম্পিউটার। দেখো তো এই যে মেইন রোডটাকে বলা হয় হাইওয়ে বা ব্যাকবোন। মানে তুমি গাড়ির সাপেক্ষে চিন্তা করো যে একটা মেইন রোড থাকে, এটাকে আমরা বলি হাইওয়ে। তারপর সেখান থেকে ছোট ছোট রাস্তা বেরোয় আমাদের বাসা বাড়িতে যায়, তাই না? তো এটা হচ্ছে মেইন রোডটা হচ্ছে ব্যাকবোন, এটা হচ্ছে ব্যাকবোন। আর এইগুলা হচ্ছে প্রত্যেকটা একটা কি ডিভাইস বা কম্পিউটার। বুঝতে পারছো? আশা করি তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো রিডিং পড়ে দেখো। সাধারণ বাস নেটওয়ার্কে সচরাচর একটি কেবল দেখো কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন রিপিটার বা এমপ্লিফায়ার ছাড়া ব্যবহৃত হয়। দেখো এখানে কোনো রিপিটার নাই, এমপ্লিফায়ার নেই। তো রিপিটার নাই, এমপ্লিফায়ার ছাড়া জাস্ট একটা কি থাকে, একটা সাধারণ কেবল। দেখো জাস্ট একটা কমন কেবল থাকে, এখানে কোনো রিপিটারও থাকে না, বা রিপিটার মানে তো এমপ্লিফায়ার, যে এমপ্লিফাই করে, যাতে এক কম্পিউটারের সিগন্যাল আরেক কম্পিউটারে সরাসরি যেতে পারে। তাই এই টপোলজিকে প্যাসিভ টপোলজিও বলা হয়। প্যাসিভ টপোলজি এমসিকিউতে আসতে পারে যে এটার আরেক নাম কি। ওয়েট, এখন ধরো এই কম্পিউটারকে একটা ডেটা পাঠাবে। কেমনে পাঠাবে? সে এখান থেকে এখানে পাঠাবে, আগে হাইওয়েতে পাঠাবে, তারপর এই হাইওয়ে দিয়ে এখানে আসবে, তারপরে এখানে আসবে। কথা বুঝছো? ধরো এই কম্পিউটার থেকে একটা ইনফরমেশন বা কোনো একটা ফাইল এই কম্পিউটারে পাঠাবে। কেমনে? আগে সে হাইওয়েতে উঠবে, ধরো আগে বাসে উঠবে, যে বাস হাইওয়ে দিয়ে আসবে এখানে, তারপরে এখানে আসবে। কথা বুঝছো? ঘটনা বোঝা গেছে? আগে বলো বাস টপোলজি কে বুঝছো? তুমি যদি এই জিনিসটা খালি চিত্রটা যদি মাথায় থাকে, বাকি সবকিছু অটোমেটিক পারবা। ঠিক আছে, খালি চিত্রটা। একটা হাইওয়ে, ধরো এইখান থেকে এখানে তথ্য পাঠাইতে হলে এই যে আগে হাইওয়েতে আসবে, তারপর এখানে যাবে, এখান থেকে এখানে এই যে হাইওয়েতে, এখান থেকে এখানে এই যে ব্যাকবোন বা হাইওয়েতে উঠবে, তারপরে ইনফরমেশন যেটাতে পাঠানো যাবে। আচ্ছা ঠিক আছে, রিডিং তো পড়লা। এরপরে দেখো বাস টপোলজির সুবিধা অসুবিধা। ঠিক আছে, একটু রিডিং পড়ো। দেখো ছোটখাটো নেটওয়ার্কের জন্য খুব সহজ। বলো তো এখানে ছোটখাটো কেন বলছে? বড় হইলে কি অসুবিধা? দেখো বাস টপোলজি ছোটখাটো নেটওয়ার্কে ইউজ করার জন্য সুবিধা, তো বড় নেটওয়ার্কে কি অসুবিধা? দেখো ভাইয়া, বাস টপোলজিতে কোনো রিপিটার থাকে না। গত ক্লাসগুলো যারা করছো তোমাদেরকে মনে আছে যে কোনো একটা কেবলের মধ্যে দিয়ে যখন একটা ডেটা যায়, যদি অনেক বেশি দূরত্বে যায়, তখন সেটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। তো সেটাকে অ্যাম্প্লিফাই করার জন্য বা বিবর্ধন করার জন্য রিপিটার ইউজ করতে হয়। তো বাস টপোলজিতে যেহেতু কোনো রিপিটার নাই, তো এটা যদি অনেক বড় একটা তুমি নেটওয়ার্ক তৈরি করো, সিগন্যাল দুর্বল হয়ে যাবে না? কে বুঝছো? সবকিছু কিন্তু কানেক্টেড, এগুলা বুঝে মুখস্থ করতে হবে, বুঝে মনে রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা লিখতে পারবে না। যেহেতু বাস টপোলজিতে কোনো রিপিটার ইউজ করা হয় না, তাহলে এখানে নেটওয়ার্কটা অবশ্যই ছোট হবে। বেশি বড় হইলে কিন্তু ওয়ার্ক করবে না, কারণ কি সিগন্যাল দুর্বল হয়ে যাবে। বুঝতে পারছো? এইভাবে মনে রাখবা। এরপরে দেখো বাস নেটওয়ার্কে সবচেয়ে কম দৈর্ঘ্যের কেবল লাগে। দেখো যেহেতু ছোট ভাই, দেখো একটার সাথে আরেকটা ইন্টার কানেক্টেড, যেহেতু এটা ছোটখাটো নেটওয়ার্ক, তাইলে কেবল কি লাগবে? সবচেয়ে কম লাগবে। খরচ কি হবে? কম। হ্যাঁ, বুঝতেছো নাকি? কানেকশনটা একবার ধরতে পারলে কাজ শেষ। যেখানে রিপিটার থাকে না, তাহলে এটা ছোটখাটো নেটওয়ার্কের জন্য পারফেক্ট। তাহলে অবশ্যই তার কম লাগবে। ছোটখাটো যদি হয় তাহলে তার লাগবে কম, খরচ হবে কম। তারপর বাস নেটওয়ার্কের সম্প্রসারণ করা যেতে পারে ব্যাকবোন বা বাসের সাথে বিএনসি ভাইরাল কানেক্টর, এগুলো লাগবে না, আলাদা করে এত কিছু করে লাগবে না। তুমি জাস্ট এমনি শিখবা। খেয়াল করে দেখো যে বাস নেটওয়ার্ককে খুব সহজে সম্প্রসারণ করা যেতে পারে। খুব সহজে তুমি সহজে শিখবে। দেখো খুব সহজে সম্প্রসারণ করা যেতে পারে, এর ফলে অধিক সংখ্যক কম্পিউটার নেটওয়ার্কে যোগ দিতে পারে। সম্প্রসারণ করা মানে কি? দেখো সম্প্রসারণ করা মানে হচ্ছে কেবল মানে তোমার নেটওয়ার্কে নতুন কম্পিউটার বা নতুন ডিভাইস অ্যাড করা। ধরো তুমি প্রথমে একটা ডিভাইস তৈরি মানে একটা নেটওয়ার্ক বানাইছো, যেখানে তোমার ডিভাইস আছে ধরো 5টা। এখন তোমার ইচ্ছে হলো ভাই এখানে আমি আরো 2টা ডিভাইস অ্যাড করতে চাই, আরো 2জনকে অ্যাড করতে চাই। অ্যাড করা খুবই সহজ না? দেখো এই যে জাস্ট তুমি একটা লাইন কানেক্ট করে দাও, লাইন কানেক্ট করে এই যে মেইন যে হাইওয়েটা আছে বা ব্যাকবোনটা, এটার সাথে কানেক্ট করে ডিভাইস বসাই দাও। দেখো নতুন ডিভাইস অ্যাড করা কি অনেক ইজি না? দেখো এই টপোলজিতে তুমি সম্প্রসারণ ইজি। সম্প্রসারণ মানে হচ্ছে নতুন ডিভাইস কানেক্ট করা ইজি। কারণ তুমি ধরো এখানে এটা কেবলটা রয়েছে, ধরো এখান থেকে একটা কেবল টানো, কেবলটাই না এখানে একটা ডিভাইস অ্যাড করে দাও। মানে তোমার কাছে যদি কেউ নতুন করে অ্যাড করতে চায়, দেখো বাস টপোলজিতে যদি কেউ নতুন করে অ্যাড হইতে চায়,
ইজিলি অ্যাড করে দেওয়া পসিবল। জাস্ট তুমি করবা কি, এই যে ব্যাকবোন বা হাইওয়ে থেকে একটা লাইন কানেক্ট করে তার সাথে লাগাই দিবা। ইজি না? এই বুঝতেছো? ওকে ফাইন। তারপরে দেখো, বাসকে বেশি দূর সম্প্রসারণ ও সিগন্যাল পারফরম্যান্স সমুন্নত রাখতে রিপিটার ব্যবহার করা যেতে পারে। এটাও ইউজ করা সম্ভব, তবে নর্মালি করা হয় না। বুঝতেছো? দেখো এখানে বলছে যেতে পারে। বাস টপোলজিতে নর্মালি রিপিটার থাকে না, এই জন্যই সে কি ছোটখাটো এলাকার মধ্যে বা ছোটখাটো রেঞ্জের মধ্যে ইউজ করা হয়। তবে কেউ যদি চায় যে ভাই আমি একটু বড় করতে চাই, সেক্ষেত্রে কি ইউজ করতে হবে? রিপিটার। আচ্ছা, রিপিটার যদি ইউজ করি তাহলে খরচ কে বেড়ে যাবে না? বলো, তুমি লিখবা যে বাস টপোলজির সুবিধা হচ্ছে ছোটখাটো রেঞ্জের মধ্যে অনেক কার্যকরী। তবে আমি যদি বড় রেঞ্জে ইউজ করতে চাই, সেটা সম্ভব, ইম্পসিবল না। জাস্ট কি ইউজ করতে হবে? রিপিটার। তো রিপিটার কিনতে হবে, কেনার জন্য খরচ বাড়বে। বুঝতে পারছো? ফাইন। তারপরে দেখো বাকিগুলা, বাস কি বলে, বাস নেটওয়ার্কের কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটারে কাজ করতে কোনো অসুবিধা হয় না। দেখো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে অন্য কম্পিউটারে কাজ করতে কোনো অসুবিধা হয় না। কেন হয় না বলো তো? দেখো ভাইয়া, একটু ওয়েট। ধরো এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে। ওয়েট, টপোলজির খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে এটা, যে কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে কি হবে। ধরো এটা নষ্ট হয়ে গেছে, তো এটা বাদ, বাকিরা কি ডেটা আদান প্রদান করতে পারবে না? বলো, পারবে না? কোনো অসুবিধা হবে বলো? ধরো এই কম্পিউটারটা নষ্ট হয়ে গেছে, ধরো এখানে তার ছিঁড়ে গেছে বা এটা নষ্ট হয়ে গেছে, তো এতে করে যে নষ্ট হয়ে গেছে সে শুধু ডিসকানেক্টেড হয়ে গেছে, বাকি সবার মধ্যে কি কোনো অসুবিধা হয়েছে বলো? ভাইয়া, বাস টপোলজির সুবিধা হচ্ছে যে কোনো একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে অন্য ডিভাইসগুলোর কোনো অসুবিধা হয় না, অন্য ডিভাইসগুলোর মধ্যে ডেটা আদান প্রদান বন্ধ হয়ে যায় না। ধরো এটা নষ্ট হয়ে গেছে, তো এটা এমনি যে পড়ে আছে, তুমি ধরো ডিসকানেক্ট করে দিলে এটা, তাহলে দেখো এরা দুইজন আগে থেকে যেমনে যোগাযোগ করতেছিল, তথ্য আদান প্রদান বা ফাইল ট্রান্সফার করতেছিল, ওদের কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এই দেখো ওরা পারতেছে। বুঝতে পারছো? তো এটা একটা সুবিধা কি, যে একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে অন্য ডিভাইসের কোনো অসুবিধা হয় না। বাস নেটওয়ার্কে কোনো নোট মানে ধরো যে এই যে কম্পিউটার, প্রিন্টার বা অন্য যন্ত্রপাতি যোগ করলে, মানে নোট মানে যে কোনো নতুন ডিভাইস যোগ করলে বা সরে নিলে তাতে পুরা নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয় না। দেখো এই দুইটা কিন্তু একই টাইপের, যেখানে নতুন কোনো ডিভাইস, দেখো এই আগেরটার এটা, নতুন কোনো ডিভাইস অ্যাড করা বা সরাই নেওয়া, যে কোনো কিছুতে অন্য কোনো কম্পিউটারের অসুবিধা হয় না। বুঝছো? দেখো এই দুইটা পয়েন্ট কিন্তু আসলে সিমিলার। ধরো যে কোনো একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, এতে অন্য ডিভাইসের উপর কোনো অসুবিধা হয় না, এবং নতুন ডিভাইস যদি তুমি অ্যাড করতে চাও সেক্ষেত্রেও বাকিদের কোনো অসুবিধা হয় না। কারণ কি, ধরো এই যে তুমি নতুন করে একটা অ্যাড করলে, ধরো এখানে একটা তার দিয়ে একটা অ্যাড করে দিলা, তো নতুন একটা ডিভাইস অ্যাড করলে বাকিদের কি কোনো অসুবিধা হচ্ছে বলো? যতক্ষণ পর্যন্ত তুমি বাকিদের কোনো অসুবিধা করতেছো না, তারা তো তোমার কাছে উপর মন খারাপ করবে না। তুমি যত ডিভাইস অ্যাড করো, যতক্ষণ পর্যন্ত বাকিদের কোনো অসুবিধা হচ্ছে না, বাকিরা বদার্ড হবে না। বুঝতে পারছো? এটা হচ্ছে সুবিধা। ওকে ভাই, কি গেল বাস টপোলজির সুবিধা। এবার হচ্ছে অসুবিধা। দেখো অসুবিধা ভালো মতো শোনো। নেটওয়ার্ক ব্যবহার বেশি হলে পারফরমেন্স খুব খারাপ হতে পারে। একই সময়ে কেবল একটি মাত্র কম্পিউটার মেসেজ পাঠাতে পারে, তার মেসেজ পাঠানো শেষ না হওয়া পর্যন্ত অন্যদের অপেক্ষা করতে হয়। কেন? ওয়েট, একটু শোনো। এই যে হাইওয়ে, ভালো মতো শোনো, অসুবিধাগুলো দেখো। এই যে হাইওয়ে, ধরো এই কম্পিউটারকে ধরো মেসেজ পাঠাচ্ছে, তাহলে ধরো হাইওয়ে দিয়ে একটা ইনফরমেশন যাচ্ছে, তো একই টাইমে এই কম্পিউটারকে এই দিক দিয়ে পাঠাইতে পারবে এর কাছে? ঝামেলা হয়ে যাবে না? কথা কে বুঝতেছো? দেখো ভালো মতো বুঝছো। দেখো নেটওয়ার্ক ব্যবহার বেশি হলে পারফরমেন্স কমে যায়। একই সময়ে কেবল একটি কম্পিউটার মেসেজ পাঠাতে পারে, তার মেসেজ পাঠানো শেষ না হওয়া পর্যন্ত অন্যদের অপেক্ষা করতে হয়। কেন? ধরো একটা বাস যাচ্ছে এইদিকে, ধরো এই যে হাইওয়ে, এই হাইওয়ে দিয়ে ধরো এই যে এ মেসেজ পাঠাচ্ছে, একটা বাস যাচ্ছে, তো এই বাস যখন এই হাইওয়ে থেকে এইদিকে ঢুকবে, এরপরে না এই দিক থেকে আরেকটা বাস আসতে পারবে। তুমি চিন্তা করো এইভাবে, এই রাস্তাটা এত বোটা না যে একটা বাস একবারে যেতে পারে। ধরো এই রাস্তাটা মিডিয়াম সাইজের রাস্তা, ধরো একটা বাস এখান থেকে রওনা হয়েছে, এখানে যাচ্ছে, তো এই বাসটা যতক্ষণ পর্যন্ত এই হাইওয়েতে থাকবে অতক্ষণ পর্যন্ত অন্য কোনো বাস এদিক দিয়ে আসতে পারবে না, যেহেতু মেইন রোড। তো একটা মেসেজ যখন, একটা ডেটা যখন একটা থেকে আরেকটাতে যাবে, এই হাইওয়ের মধ্যে কলিশন হওয়া যাবে না।
কলিশন হইলে কিন্তু ডাটা আদান প্রদান হবে না। তো এখানে কলিশন বেশি হবে যদি তুমি একই সাথে পাঠাতে চাও। একই সাথে পাঠাতে চাইলে কি হবে, কলিশন বেশি হবে। যদি পাঠাও কি হবে, কলিশন হবে। ধরো তুমি একই সাথে এ পাঠাচ্ছে একে, আবার ও পাঠাচ্ছে একে, তাহলে মাঝখানে কি হবে, কলিশন হবে। কলিশন মানে নয়েজ হবে। পাঠানো যাবে একসাথে কিন্তু মাঝখানে কলিশন হয়ে যাবে, নয়েজ হয়ে যাবে। তো ডেটা ট্রান্সফার কি হবে, বিঘ্নিত হবে। বুঝতে পারছো? তারপরে কি, প্রতিটি ব্যারেল ইলেকট্রিক্যাল সিগন্যালকে দুর্বল করে দেয়। তাই বেশি সংখ্যক ব্যারেল কানেক্টর ব্যবহার করে বাসকে সম্প্রসারণ করা হলে তার ডেটার পারফরমেন্স খারাপ হয়। দেখো, ধরো তুমি ব্যারেল একটা করে কানেক্ট করে কি করতে পারবা, করতে পারো, কি বলে, বেশি সংখ্যক করতে পারো, কম্পিউটার এড করতে পারবা। তো সেক্ষেত্রে কি হবে, সিগন্যাল দুর্বল হয়ে যাবে। বাস নেটওয়ার্কে ট্রাবল শুট করা কষ্টকর। দেখো, এই যে ট্রাবল শুট, কোথাও যদি একটা ঝামেলা হয় খুঁজে বের করা কষ্টকর। যদি বাসের মাঝখানে কেবল ব্রেক করে সেটি বের করা যায় না কেন, ওয়েট। ধরো এখানে একটা অসুবিধা হয়েছে, বাসের মাঝখানে, বাস মানে মেইন রোড। দেখো, যদি এখানে অসুবিধা হয় তাহলে তো বুঝতে পারবা যে কোনটাতে অসুবিধা হয়েছে। এইবার ধরো এখানে একটা কি হয়েছে, ভুল পাওয়া গেছে, ভুল বা কোনো একটা কি হয়েছে, বাগ মানে সমস্যা হয়েছে। এই যে মেইন যে বাস, এটাকে বলতেছে আমরা মেইন বাস বা মেইন হাইওয়ে বা মেইন ব্যাকবোন, একই কথা। তুমি এটাকে বাস বলো, মানে যে রোডটা মেইন রোডটা আর কি। বলো তো, মেইন রোডের মধ্যে যদি একটা অসুবিধা হয় তাহলে সেটা কোন কম্পিউটারের কারণে হয়েছে তুমি ধরতে পারবা? বলো তো শুনি। এই মেইন রোডের মধ্যে যদি কোনো ঝামেলা হয় সেটা কোন কম্পিউটারের কারণে হয়েছে তুমি কিন্তু ধরতে পারবা না, কঠিন হয়ে যাবে। আবার এই মেইন যে লাইনটা বা হাইওয়েটা বা বাসটা, এখানে যদি কোনো অসুবিধা হয়ে যায়, ধরো এখানে যদি ডিসকানেক্টেড হয়ে যায়, তাইলে মোটামুটি পুরাটাই হ্যাম্পার হয়ে যাবে না। এই ব্যাপারগুলোই বলছে। তো অসুবিধাগুলো রিডিং পড়বা। এইবার আমি তোমাকে যেটা বলবো, দেখো, ওয়েট, বাস আসো। এই চকটা যদি বুঝে ফেলো, সুবিধা অসুবিধা সব এখানে চলে আসবে ভাইয়া। মোট 8টা পয়েন্ট আছে। এই 8টা পয়েন্টের মধ্যে সুবিধা আছে, অসুবিধা আছে। আমি এই ছকটা ভালো মতো বুঝাবো, একটু বোধ দিয়ে শুনবা, তাইলে আলাদা করে সুবিধা অসুবিধা কিচ্ছু মুখস্থ করতে হবে না। দেখো, বাসে কি কোনো কেন্দ্রীয় ডিভাইস আছে বলো? কেন্দ্রীয় কোনো ডিভাইস আছে? সেন্ট্রাল ডিভাইস নাই। নর্মাল যে লাইনটা, আমার নাকে আবার সর্দি লেগে গেছে, এসিটা অফ করে দিই। দেখো, বাস টপোলজিতে কিন্তু কোনো কেন্দ্রীয় ডিভাইস নাই, দেখো এই যে মেইন যে রোডটা, এই মেইন রোডের মধ্যে কিন্তু কোনো কেন্দ্রীয় ডিভাইস নাই। এটা একটা লাইন, তো এখানে কোনো কেন্দ্রীয় ডিভাইস নাই। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে দেখো, নতুন ডিভাইস সংযোজন ইজি। কেন ইজি, একটু আগে তো বললাম। দেখো, নতুন ডিভাইস কানেক্ট করা, কি করবা, তুমি জাস্ট একটা করে লাইন নিবা, লাইন নিয়ে কানেক্ট করে দিবা। তো নতুন ডিভাইস কানেকশন করা কি ইজি, খরচ তো কম। কারণ কি, এখানে জাস্ট একটা ডিভাইস অ্যাড করার জন্য জাস্ট একটা লাইন নিয়ে কানেক্ট করে দিলেই হচ্ছে। কোনো ডিভাইস নষ্ট হলে সমস্যা হয় না। দেখো, যদি এখানে কোনো একটা ডিভাইস নষ্ট হয়, ধরো এটা নষ্ট হয়ে গেল, তাহলে বাকিদের উপর তো কোনো সমস্যা হবে না। গতি একটু কম কেন বলো তো? এই গতি কম কেন বলো? কারণ এই যে দেখো, যখন একই সাথে তুমি ধরো এখান থেকে এখানে পাঠাতে বা, তখন একই সাথে এখান থেকে পাঠাতে পারবে না, তো স্পিড ওয়েট করতে হয়, ওয়েটিং টাইম বেশি। যেহেতু এখানে সেন্ট্রাল একটা লাইন, তো একই সাথে যদি 3-4জন একই সাথে ডেটা পাঠাইতে চায়, তখন মাঝখানে কলিশন হয়ে যাবে, নয়েজ হবে, এই জন্য স্পিড কম হবে। বুঝছো কথা? গতি কম, গোপনীয়তা নেই। দেখো, গোপনীয়তা নেই, প্রাইভেসি নাই। কেন? কারণ এই যে মেইন রোড, ধরো এই বেটা এখানে তথ্য পাঠাবে, তো মাঝখানে এইখানে খেয়াল করে দেখো, সবাই দেখে ফেলতেছে না? তুমি চিন্তা করো, এই যে মেইন রোড, ধরো তুমি মেইন রোড দিয়ে হাইটে যাচ্ছ, তো সবাই তো দেখে ফেলবে। ধরো এ দেখবে না যে তথ্য যাচ্ছে, প্রাইভেসি নাই কেন? ধরো সে একটা গোপন সংবাদ এখান থেকে এইখানে পাঠাবে, তো এ তো দেখতেছে যে এই যে যাচ্ছে, গোপন সংবাদ যাচ্ছে, এ দেখতেছে এইখানে। কথাকে বুঝতেছো? এখানে কোনো প্রাইভেসি নাই, যে কোনো গোপন ডেটা আরেকজন দেখে ফেলবে। তারপরে আসো নয়েজ, দেখো এই যে প্রচুর, এই দেখো, দেখছো নয়েজ প্রচুর কেন? কারণ একই সাথে যদি একাধিক জন তথ্য পাঠাতে চায়, মেইন যে হাইওয়ে, সেখানে কলিশন হবে, এই জন্য নয়েজ হবে। ট্রাবল শুট কষ্টকর কেন? কারণ এই যে মাঝখানে যদি কোনো অসুবিধা হয়, মাঝখানের যে লাইনটা, সেখানে যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেটা কোন ডিভাইসের কারণে প্রবলেম হয়েছে। ধরো কেউ ময়লা ফেলে দিয়ে চলে গেছে, ধরো সিসিটিভি নাই, এই যে এখানে 1 2 3 4 5 6 7টা বাসা, এই 7 জনের কে এখানে ময়লা ফেলায় গেছে, তুমি ধরতে পারবা? বলো তো। আইসা নোংরা গুলা রাস্তায় ফেলায় দিয়ে চলে গেছে, তো সিসিটিভি না থাকলে
কে ময়লা ফেলে গেছে, এটা খুবই কষ্টকর না ধরা। এখন আমাকে বলো কে কে বুঝে বুঝে এই 8টা মনে রাখতে পারবা। দেখো এই 8টার মধ্যে এই সুবিধা আছে, অসুবিধা আছে, বৈশিষ্ট্য আছে। তোমাকে যদি বলে বাস টপোলজির বৈশিষ্ট্য লিখো, এই 8টাই লিখবা বৈশিষ্ট্য। লিখবা কেন্দ্রীয় ডিভাইস নাই, নতুন ডিভাইস সংযোজন করা সহজ, খরচ কম, নতুন কোনো ডিভাইস নষ্ট হলে বাকিদের ডেটা আদান প্রদানে কোনো সমস্যা হয় না, গতি কম, প্রাইভেসি নাই, নয়েজ বেশি, ট্রাবল শুট কষ্টকর, শেষ। আর যদি বলে সুবিধা, সুবিধা কোনগুলা? যে কেন্দ্রীয় ডিভাইস লাগে না, নতুন ডিভাইস সংযোজন করা ইজি, খরচ কম, কোনো ডিভাইস নষ্ট হলেও অসুবিধা হয় না, তারপরে কি এই 4টা। দেখো এই 4টা হচ্ছে সুবিধা। গতি কম, কম গতি, এটা অসুবিধা। গোপনীয়তা নাই, প্রাইভেসি নাই, এটা অসুবিধা। নয়েজ প্রচুর, এটাও অসুবিধা। ট্রাবল শুট কষ্টকর, এটাও অসুবিধা। বৈশিষ্ট্য সবগুলা 8টাই বৈশিষ্ট্য। প্রথম 4টা এখানে সুবিধা, যেহেতু এগুলা ভালো। যেগুলা ভালো সেটা সুবিধা, যেগুলা খারাপ সেগুলো অসুবিধা। তো এখানে এই যে এই 4টা খারাপ, অসুবিধা, সুবিধা, অসুবিধা। কে কে বুঝছো বলো? এই একটু বলো ভাইয়া, তুমি মেনলি এগুলো একটু বুঝে বুঝে মুখস্থ করবা, বাস টপোলজির চিত্রটা শিখবা। তারপর যদি খালি এই ছকটা মনে রাখতে পারো, তুমি বাস টপোলজির সুবিধাও পারবা, অসুবিধাও পারবা, বৈশিষ্ট্যও পারবা। তো আমার আজকের ক্লাসে কাজই হচ্ছে তোমাকে খালি এই ছকটা বোঝানো, বাকি সব তোমরা নিজেরই পারবা। আগে বলো বুঝছো কিনা? আমি একটু নাকটা পরিষ্কার করি, আমি কথা বলতে পারতেছি না, নাকটা পরিষ্কার করে একটু ওয়েট। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নাক আবার বন্ধ হয়ে গেছে, এটা যে কি একটা সমস্যা। আহ হ্যাঁ ঠিক আছে। দেখো তো বাস টপোলজি গেল, এরপরে 2 আছে রিং টপোলজি। আচ্ছা নাম শুনে কি বোঝা যাচ্ছে বলো তো? দেখো বাস, বাস টপোলজি মানে একটা হাইওয়ে থাকবে, মেইন রোড, তার সাথে কানেক্টেড করে 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 একটা করে ডিভাইস থাকবে। রিং টপোলজি বলো তো, নামের মধ্যেই তো পরিচয়, নামের মধ্যেই পরিচয়। দেখো এই যে রিং টপোলজি কি, একটা সার্কেলের মতো থাকবে, একটা সার্কেলের মতো থাকবে। দেখো এই যে সার্কেল, সবগুলো একটা রিং আকারে। ধরো এই যে এরকম করে তুমি ধরো অনেকগুলো ডিভাইস আঁকাইলা, ধরো এই যে যতগুলাই নাও না কেন, সবগুলো কি থাকবে? একটা সার্কেল আকারে থাকবে, এই যে এরকম। দেখো সবগুলো কি একটা সার্কুলার ওয়েতে কানেক্টেড থাকবে। তো এটাকে আমরা কি বলবো? রিং টপোলজি। দেখো তো চিত্র তো খুবই সহজ। এই ধরনের নেটওয়ার্কের বড় সুবিধা হলো এখানে প্রতিটি কম্পিউটার সমান সমান অধিকার পেয়ে থাকে। দেখো তো এখানে সমান প্রায়োরিটি পাচ্ছে না, সবাই সিমিলার। ধরো একটা গোল টেবিলে বসছো তোমরা, তো সবাই তো ধরো একই টেবিলে বসছো, তো প্রায়োরিটি সবার সমান। এবং অধিক কম্পিউটারের কারণে নেটওয়ার্কের পারফরমেন্স কমে গেলে সেটি সবার জন্য প্রযোজ্য হয়। তো পারফরমেন্স কমে গেলে সবার পারফরমেন্সই কমে যায়, কারণ একটা এটার সাথে কানেক্টেড। রিং টপোলজিকে অ্যাক্টিভ টপোলজি বলা হয়। শোনো এই কোনটাকে কি বলে, এগুলো এমসিকিউতে আসবে। রিং টপোলজিকে অ্যাক্টিভ টপোলজি, এটা সবাই অ্যাক্টিভ, এখানে সবাই অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা একটা জিনিস বলো তো, এখানে অ্যাক্টিভ কেন বলতেছে? ধরো এই বেচারা ঘুমাই গেল, সে যদি ঘুমায় যায় তাহলে পুরা নেটওয়ার্কটা অচল হয়ে যাবে না? ধরো ওয়েট, দেখো এরা সবাই সবার সাথে কানেক্টেড। ধরো এ যদি এখানে তথ্য পাঠাতে চায়, ধরো এভাবে পাঠাইতে হবে, তো এ যদি কম্পিউটার বন্ধ করে চলে যায়, চিন্তা করো, ধরো এখানে মোট এমপ্লয়ি আছে 5 জন, 5 জনের 5টা কম্পিউটার আছে, তো এই 5টা কম্পিউটার একটা রিং টপোলজিতে কানেক্টেড। তো এখন এই কম্পিউটার যে মালিক, সে যদি এটা বন্ধ করে চলে যায়, ঘুমায় যায়, তাহলে পুরা টপোলজি অচল হয়ে যাবে না? এই জন্য এখানে সবাইকে অ্যাক্টিভ থাকতে হয়। সবাইকে কি থাকতে হয়? অ্যাক্টিভ থাকতে হয়। আগে আসলে বোর্ড বই দেখি, তো বোর্ড বইয়ে বাস টপোলজি, এই ভাইয়া বোর্ড বইয়ের প্রত্যেকটা লাইন ভালো মতো পড়বা, বোর্ড বই থেকে পরীক্ষা আসবে। দেখো এই দেখো এখানে প্রধান লাইনকে আসলে বইয়ের মধ্যে বাস বলছে। দেখো এই যে বাস টপোলজি, দেখো এখানে কি বলছে? প্রধান সংযোগ লাইনকে বলছে বাস। যদি আমরা ব্যাকবোন, অন্য বইয়ে ব্যাকবোন বলে, এখানে বলছে বাস।
তো বোর্ড বইয়ে যা বলছে তাই বলবা। দেখো বাস টপোলজি যে মেইন লাইন, এই যে বাস টপোলজি মেইন লাইন কি বলবা? বাস বলবা, ঠিক আছে, বাস বলবা। তারপর এই যে রিডিং পড়বা, এই যে দেখো সুবিধা সুন্দর করে দেওয়া আছে, দেখো বাস টপোলজির সুবিধা আমি কিন্তু ব্যাখ্যা করে দিছি, এখন মনে রাখা তোমার দায়িত্ব। অসুবিধা, সুবিধা অসুবিধা, আচ্ছা ঠিক আছে। এবার দেখো এই যে রিং টপোলজি, দেখো যে টপোলজিতে রিং এর নেয় কম্পিউটার নোটগুলো চক্রাকার পথে পরস্পরের সাথে সংযুক্ত হয়ে থাকে তাকে কি বলে? রিং টপোলজি। এই বৃত্তাকার নেটওয়ার্ক প্রথম ও সর্বশেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে। ধরো এখান থেকে শুরু হয়েছে, ধরো এটা 1 নাম্বার, ধরো এটা 1 নাম্বার কম্পিউটার, ওয়েট 2 3 4 5 6। তো দেখো প্রথমটা আর লাস্টেরটা এরা আবার কি একজন আরেকজনের সাথে কানেক্টেড না? কানেক্টেড, এই কথাটাই বলছে। এতে কোনো কেন্দ্রীয় ডিভাইস আছে? বলো এখানে কি কোনো কেন্দ্রীয় ডিভাইস আছে? মাঝখানে কোনো কেন্দ্রীয় ডিভাইস নাই, তো এখানেও কোনো কেন্দ্রীয় ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। কেন্দ্রীয় ডিভাইসটাকে আমরা মেইনলি সার্ভার বলতেছি এখানে, বুঝতে পারছো? আচ্ছা, নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটার ডেটা প্রেরণের জন্য সমান অধিকার পায়। একটি নোট সংকেত পাঠালে তা পরবর্তী নোটের কাছে যায়, সংকেতটি ওই নোটের জন্য হলে সে নিজে গ্রহণ করে, অন্যথায় উক্ত নোট সংকেতটি তার পরবর্তী নোটের কাছে পাঠিয়ে দেয়। সঠিক নোটে না পৌঁছানো পর্যন্ত এভাবে বৃত্তাকারে চলতে থাকে। ধরো ধরো 1 নাম্বার কম্পিউটার, যেটা 1 নাম্বার কম্পিউটার, ধরো এই যে এখানে 5 নাম্বার কম্পিউটারকে ডেটা পাঠাবে, তো সে আগে পাঠাবে এখানে, সে বলবে না এটা তো আমাকে পাঠায়নি, পাঠাইছে 5 নাম্বারকে, এখানে পাঠাই, এখানে পাঠাই, এখানে পাঠাই, তারপর 5 এসে থেমে যাবে। যার কাছে পাঠাবে তার কাছে পৌঁছানো পর্যন্ত সেটা ঘুরতে থাকবে। আচ্ছা ফাইন, বুঝতে পেরেছ। তারপর রিং টপোলজির সুবিধা দেখো, সুবিধা কি? ওয়েট, সুবিধা অসুবিধা পরে, আগে আমরা ওই ছকটা পড়বো। দেখো এই যে ওয়েট, আগে তুমি এই স্ট্রাকচারটা তাকাই থাকো। রিং টপোলজি নাম শোনার সাথে সাথে তোমার মাথার মধ্যে এই জিনিসটা চলে আসছে। এইবার আসে ছক, ছক ক্লিয়ার মানে সুবিধা অসুবিধা সব তুমি নিজেই পারো। ওয়েট, এই তুমি বলো তো, তুমি নিজে বলো, দেখা বইলো না। রিং টপোলজিতে চিত্রটা চিন্তা করো, চিত্রটা কেন্দ্রীয় ডিভাইস আছে না, নতুন ডিভাইস সংযোজন কি ইজি? ইজি কেন? জাস্ট মাঝখানে ঢুকাই দিলেই তো হবে, হবে না? ধরো মাঝখানে ঢুকাই দিলে, ধরো মাঝখানে ঢুকাই দিলে যেখানে এখানে এখানে এখানে, তো নতুন ডিভাইস সংযোজন করা কি ইজি? জাস্ট সার্কেলের মাঝখানে একজনকে বসায় দিলেই তো হইলো। খরচ কি কম? খরচ কম কেন? এখানে তো খুব বেশি লাইন লাগতেছে না। দেখো তুমি জাস্ট এই যে লাইন, একটা করে লাইন, একটা করে দেখো এখানে কম্পিউটার আছে 1 2 3 4 5, তার লাগবে কয়টা? তার 1 2 3 4 5। দেখো তো 5টা কম্পিউটারের জন্য 5টা তার তো লাগবেই। এই তুমি একটা কম্পিউটার নিয়ে যাচ্ছ, তো সার্চ দেওয়ার জন্য মাল্টিপ্লাটা নিয়ে যাবে না? মানে কেবল নিয়ে যাবে না? এরকম যদি হইতো যে একটা কম্পিউটার অ্যাড করার জন্য 10টা তার লাগে, তাহলে সেটা বলতাম যে কানেক্ট করা কঠিন। ভাই দেখো এখানে মোট ডিভাইস আছে 5টা, তারও আছে 5টা, ধরো এখানে ডিভাইস আছে 4টা, তার আছে 1 2 3 4টা, তো যতগুলা ডিভাইস ততগুলা তার। আচ্ছা বলো তো, যদি তোমাকে এমসিকিউতে বলে রিং টপোলজিতে 10টা কম্পিউটার কানেক্ট করার জন্য কতগুলা তার লাগবে? যতগুলা কম্পিউটার ততগুলা তার, তো এটা তো ইজি। ইজি, দেখো নতুন ডিভাইস সংযোজন করা কি সহজ এবং খরচ কি সস্তা। পুরো ডিভাইস, কোন ডিভাইস নষ্ট হলে এই দেখো এটা গুরুত্বপূর্ণ, পুরো টপোলজি অচল হয়ে যাবে। কে কে বুঝছো এটা? দেখো ভাইয়া, বাস টপোলজির ক্ষেত্রে একটা ডিভাইস নষ্ট হলে কোনো অসুবিধা হয় না, বাকিরা ডেটা আদান প্রদান করতে পারে। কিন্তু রিং টপোলজি ধরো একটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পুরা টপোলজি অফ হয়ে যাবে। কে কে বুঝছো? ধরো এখান থেকে একজনকে যদি বন্ধ করে দেও, পুরা টপোলজি বন্ধ হয়ে যাবে। গতি, গতি কম। এই বলো তো এখানে গতি কম কেন? আগেরটাতে তো ধরো যে একটা মেইন মেইন লাইন ছিল, হাইওয়ে বা মেইন যে বাস, তো একই সাথে অনেকগুলো ডাটা পাঠাইলে কলিশন হবে, এই জন্য গতি কম। কিন্তু এখানে কেন গতি কম বলো তো? এখানে গতি কম কেন? কারণ ধরো এই যে 1 নাম্বার, ধরো এই 1 নাম্বার কম্পিউটার 1 2 3 4 4 এর কাছে পাঠাবে, বলো তো এই 1 যখন এইখান থেকে পাঠাতে থাকবে তখন 2 কি পাঠাতে পারবে? 3 কি পাঠাতে পারবে না? একসাথে কিন্তু পাঠাতে পারবে না। গতি কম কেন বুঝছো? ধরো 1 নাম্বার কম্পিউটার এই 4 নাম্বার কম্পিউটারকে ডেটা পাঠাবে, তাহলে 1 থেকে আগে 2 এর কাছে আসবে, 2 থেকে 3 এর কাছে, 3 থেকে 4 এর কাছে। তো এই ঘটনাটা শেষ হওয়ার আগে তো চাইলেও 2 নাম্বার 3 নাম্বারকে আলাদা করে কোনো ডেটা পাঠাতে পারবে না, বা 3 নাম্বার 4 নাম্বারকে আলাদা করে ডেটা পাঠাতে পারবে না। তো এই জন্য স্পিড কম। কথা বুঝছো? স্পিড এই জন্য কি কম। তারপরে দেখো কই প্রাইভেসি, প্রাইভেসি নাই এখানে, তো প্রাইভেসি আরো নাই। কেন নাই? ধরো এই 1 নাম্বার কম্পিউটার 4 নাম্বার কম্পিউটারকে যে তথ্য পাঠাচ্ছে, যে মেসেজ পাঠাচ্ছে, সেটা দেখো এই 2 নাম্বার কম্পিউটার দেখে ফেলতেছে, 3 নাম্বারও দেখে ফেলতেছে। চিন্তা করো তো। হ্যাঁ, এখানে তো গতি মানে গতি কম, গতি কম, আবার প্রাইভেসি নাই বললেই চলে ভাই।
তুমি এই বেটাকে যেই ছবি পাঠাচ্ছ, মেসেজ পাঠাচ্ছ, এ যদি এও দেখে সর্বনাশ, মান ইজ্জত শেষ। এটা কি, এটার গোপনীয়তা নাই বললেই চলে, একেবারেই নাই। নয়েজ অবশ্যই আছে, নয়েজ কলিশন আছে। কেন? কারণ ধরো এই যে যখন এই কম্পিউটারকে মেসেজ পাঠাচ্ছে, এই দিক দিয়ে আসতেছে, তখন যদি এই 2 নাম্বার কম্পিউটারটাও 3 নাম্বার কম্পিউটারকে কোনো মেসেজ পাঠায়, বা 3 নাম্বারটা 4 নাম্বারকে কোনো মেসেজ পাঠায়, তখন মাঝখানে ডাটা কি হবে? কলিশন হবে। মাঝখানে কি হবে? কলিশন হবে, মানে নয়েজ হবে। তো ট্রাবল শুট এখানে কিন্তু সহজ। আচ্ছা বলো তো, এটা ট্রাবল শুট কেন সহজ? চিন্তা করো, রিং টপোলজির একটা সুবিধা হচ্ছে এখানে কোনো প্রবলেম হইলে, কোনো ট্রাবল হইলে খুঁজে বের করা ইজি। বলো তো, চিন্তা করো তো, চিন্তা করো এখানে কেন প্রবলেম হইলে খুঁজে বের করা ইজি? বলো, কোন কম্পিউটারটা নষ্ট হয়েছে বা কোন কম্পিউটারটা ঝামেলা করতেছে, এটা বোঝা কেন সহজ? ধরো এই কম্পিউটার থেকে তুমি এই কম্পিউটারে কোনো ডাটা পাঠাবা, সেটা আসতেছে না, পাঠানো যাচ্ছে না, তাহলে অবশ্যই কোন কম্পিউটারে ঝামেলা? এখানে ঝামেলা, বুঝতেছো? তারপরে ধরো এই 1 নাম্বার কম্পিউটার থেকে তুমি 4 নাম্বার কম্পিউটারে মেসেজ পাঠাবা, ধরো সেটা 2 নাম্বারের কাছে যাচ্ছে কিন্তু 4 নাম্বারে আসতেছে না, তার মানে অবশ্যই মাঝখানে এখানে ঝামেলা। তো রিং টপোলজির সুবিধা হচ্ছে মাঝখানে মেসেজটা কোথায় গিয়ে ঝামেলা হচ্ছে সেটা খুব ইজিলি ফাইন্ড করা সম্ভব, তাই না? ধরো তুমি গোল টেবিলে বসে বালিশ খেলতেছো, বালিশ, গোল টেবিলে ধরো 5 জন বসা এর বালিশ দিচ্ছ, এর বালিশ দিচ্ছে, বালিশ খেলে না? তো বালিশ খেলার মধ্যে কার হাত থেকে বালিশটা পড়ে যাচ্ছে এটা তো দেখা খুবই সহজ। কে এখানে ঝামেলা করতেছে? সহজ না ভাইয়া? বুঝতে পারছো যে কোথায় আইসা ইনফরমেশনটাতে ঝামেলা হচ্ছে, কোথায় মেইন প্রবলেমটা হচ্ছে, এটা তো বাইর করা খুবই সহজ, ইজিলি কট করে ফেলা, ধরে ফেলা যাবে। ওকে ফাইন, তাহলে বলো এই দুইটা কার কার শেষ হয়েছে একটু বলো ভাইয়া, একটু বলো। যদি এই জিনিসটা একটু চিত্রটা থেকে জাস্ট এই 8টা পরীক্ষায় সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য যায় আসুক, তুমি এই 8টা বৈশিষ্ট্য মুখস্থ করবা। যে কেন্দ্রীয় ডিভাইস আছে নাকি নাই, নতুন ডিভাইস সংযোজন সহজ নাকি কঠিন, খরচ কম নাকি বেশি, কোন ডিভাইস নষ্ট হইলে অন্যগুলোর উপর ইফেক্ট পড়ে নাকি পড়ে না, গতি কেমন, প্রাইভেসি আছে নাকি নাই, নয়েজ কম নাকি বেশি, ট্রাবল শুট সহজ নাকি কঠিন, শেষ। আচ্ছা, তাহলে আমার কি গেল? রিং টপোলজি গেল। এরপরে আসো স্টার টপোলজি। স্টার টপোলজিতে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে। দেখো এই যে স্টার টপোলজির প্রথম বৈশিষ্ট্য, এখানে কি থাকে? কেন্দ্রীয় ডিভাইস। তো কেন্দ্রীয় ডিভাইস কি থাকে জানো? হাব অথবা সুইচ। এই গত ক্লাসে হাব এবং সুইচ পড়াইছি, এই দুটার মধ্যে পার্থক্য কে কে জানো বলো? স্টার টপোলজির প্রধান বৈশিষ্ট্য এখানে একটা কেন্দ্রীয় ডিভাইস। দেখো এই যে এটা কেন্দ্রীয় ডিভাইস, দেখো কেন্দ্রীয় ডিভাইস হিসেবে হাব অথবা সুইচ। দেখো বাকি 6টা কম্পিউটার, 1 2 3 4 5 6, 6টা কম্পিউটার একটা কেন্দ্রীয় ডিভাইসের সাথে কানেক্টেড। তো কেন্দ্রীয় ডিভাইসটা হাবও হইতে পারে, সুইচও হইতে পারে। যারা গত ক্লাসটা করছো আমাকে একটু বলো, হাব এবং সুইচের মধ্যে পার্থক্য কি? বলো, কমেন্টে বলো। হাবের হচ্ছে বুদ্ধি নাই, হাব সবাইকে পাঠিয়ে দেয় মেসেজ। ধরো কোন একটা কম্পিউটার হাবের কাছে একটা মেসেজ দিল, তো হাব কি করবে? তার সাথে কানেক্টেড সবগুলো ডিভাইসে ওই মেসেজটা পাঠিয়ে দেবে, সে ফিল্টার করতে পারে না। হাবের কোনো নিজস্ব বুদ্ধি নাই, তার কাছে তুমি কোনো মেসেজ দিলে সে মাইক মেরা দিবে, বুঝছো? কিছু আন্টি আছে না, পাশের বাসার আন্টি, যে ধরো তোমার একটা ইনফরমেশন সারা শহরে ছড়াইতে হবে বা পুরা গ্রামে ছড়াইতে হবে, তো তুমি কষ্ট করে মাইক ভাড়া করার দরকার আছে, তুমি করবা কি? তোমার পাশের বাসার আন্টিকে গিয়ে বলবা যে আন্টি আপনাকে একটা গোপন কথা বলি, এটা আপনি অন্য কাউকে বলিয়েন না, বলে আসবা, শেষ, তোমার টাকা খরচ করা লাগলো না। তো হাব হচ্ছে এইরকম, যে তুমি যদি তারে একটা গোপন কথা বলে বলো যে ভাই কাউরে জানিস না, সে সবাই একদম মাইকিং করে দিবে, তো নিজস্ব কোনো বুদ্ধি নাই। আর সুইচের সুবিধাটা কি? সুইচ হচ্ছে তুমি যাকে পাঠাতে চাও সুনির্দিষ্ট তাকেই তাকে পাঠাবে। ধরো যে এই কম্পিউটার থেকে আমি একটা মেসেজ পাঠাতে চাই এই কম্পিউটারকে, তো সেটা সুইচের কাছে যাবে, সুইচ শুধুমাত্র এই কম্পিউটারকেই পাঠাবে, অন্য কাউকে পাঠাবে না। অথবা ধরো এই কম্পিউটার থেকে একটা মেসেজ আমি এই কম্পিউটার এবং এই কম্পিউটার এই দুইটাকে পাঠাতে চাই, তো তুমি কি করবা? তুমি সুইচের কাছে পাঠাবা, সুইচ এই দুইটা কম্পিউটারেই পাঠাবে। সুইচ সুনির্দিষ্ট ডিভাইসে পাঠাইতে পারে, কারণ সুইচের কাছে নেটওয়ার্কে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের ইনফরমেশন থাকে, অ্যাড্রেস থাকে, সে নির্দিষ্ট মানুষকে পাঠাইতে পারে, নির্দিষ্ট ডিভাইসকে পাঠাইতে পারে, যেটা হাব পারে না। বুঝতে পারছো? মোটামুটি এটা হচ্ছে মেইন পার্থক্য, মানে প্রথম জিনিস। এইবার আগে বলো, আমাকে বলো, ওয়েট, সুবিধা অসুবিধা পরে, সুবিধা অসুবিধা পরে, এবার বলো। ডাক্তার খুব অসুবিধা করতেছে। হ্যাঁ, স্টার টপোলজি বলো, কেন্দ্রীয় ডিভাইস আছে নাকি নাই? আছে।
এবং কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কি ইউজ করা হয়? হাব অথবা সুইচ। দেখো ভাইয়া, স্টার টপোলজিতে প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস আছে। তো যেহেতু কেন্দ্রীয় ডিভাইস আছে, তো কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কি ইউজ করা হয় সেটাও বলে দেওয়া উচিত, হাব অথবা সুইচ। তারপরে নতুন ডিভাইস সংযোজন কি? সহজ। কেন সহজ বলো তো ভাই? নতুন ডিভাইস কানেক্ট করা তো খুবই ইজি, জাস্ট হাবের সাথে বা সুইচের সাথে কানেক্ট করে দিবা। এই যে মাঝখানে যে কেন্দ্রীয় ডিভাইসটা থাকবে তার সাথে একটা করে কেবল টানবা, একটা করে তার তার টেনে কানেক্ট করে দিবা। বলো তো এখানে যতগুলো ডিভাইস আছে তারের সংখ্যা ততগুলো না? বলো। তোমাকে যদি এমসিকিউতে বলে যে স্টার টপোলজিতে মোট ডিভাইস যদি থাকে, ধরো যে মোট কম্পিউটার যদি আমরা 10টা কানেক্ট করতে চাই, মাঝখানে তো কেন্দ্রীয় ডিভাইস, তাহলে তার লাগবে কতগুলা? সেমগুলাই। দেখো প্রত্যেকটা হাবের সাথে একটা করে তার দিয়ে কানেক্টেড। তো তুমি যদি নতুন ডিভাইস কানেক্ট করতে চাও, জাস্ট একটা কেবল দিয়ে একটা কম্পিউটার কানেক্ট করে দিবা, তাহলে তো খুবই সহজ ব্যাপার। তো নতুন ডিভাইস সংযোজন খুবই সহজ। খরচ ব্যয়বহুল। বলো তো ব্যয়বহুল কেন? বলো ব্যয়বহুল কেন? এই স্টার টপোলজির খরচ বেশি কেন? কারণ কেন্দ্রীয় ডিভাইস আছে, তোমার হাব অথবা সুইচ বেশি টাকা দিয়ে কিনতে হবে। দেখো ভাইয়া, বাস টপোলজিতে কোনো কেন্দ্রীয় ডিভাইস নাই, আলাদা করে হাব কিংবা সুইচ কিনতে হচ্ছে না। রিং টপোলজিতেও কিনতে হচ্ছে না। স্টার টপোলজিতে কি হচ্ছে? কিনতে হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস, ব্যয়বহুল। তারপরে কোনো ডিভাইস নষ্ট হলে, কোনো সমস্যা নাই। দেখো ওয়েট ভাইয়া, এই বলো, ধরো এই ডিভাইসটা নষ্ট হয়ে গেল, তো বাকিরা কি তথ্য আদান প্রদান করতে পারবে না? অবশ্যই পারবে। ধরো এই ডিভাইসটা নষ্ট হয়ে গেলে সে যদি একে তথ্য পাঠাতে চায়, কোনো অসুবিধা নাই, একে পাঠাতে চায়, কোনো সমস্যা নাই। যে নষ্ট হয়েছে শুধু সে বাদ যাবে, বাকিদের উপর কোনো হ্যাম্পার হবে না। তবে কেন্দ্রীয় ডিভাইস নষ্ট হলে কিন্তু সব বন্ধ হয়ে যাবে। দেখো নেটওয়ার্কে যুক্ত কোনো কম্পিউটার যদি, কোনো ডিভাইস যদি নষ্ট হয়ে যায় স্টার্ট বলেছে, বাকিদের কোনো সমস্যা হয় না। কিন্তু যদি কেন্দ্রীয় ডিভাইস নষ্ট হয়ে যায় তাইলে সবই বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছো? এই যে দেখো, কোনো ডিভাইস নষ্ট হলে, কেন্দ্রীয় ডিভাইস ছাড়া অন্য ডিভাইস নষ্ট হলে কোনো সমস্যা নেই। গতি গতি অনেক বেশি। এই দেখো এতক্ষণ গতি ছিল কম, তুমি চিন্তা করো তো কেন স্টার্ট অবস্থিতে গতি বেশি? দেখো বলো, গতি এখানে কি অনেক বেশি। গতির সাথে নয়েজ বা কলিশনের একটা সম্পর্ক আছে। দেখো গতি এখানে বেশি কেন? গতি বেশি কেন? কারণ ধরো তুমি এখান থেকে ইনফরমেশন পাঠাবা একে, তো এই যে সাই করে চলে গেল, এখানে কি কলিশন হবে? এই বলো তো, ধরো এ পাঠাচ্ছে এখানে, এ পাঠাচ্ছে এখানে, এ পাঠাচ্ছে এখানে, এই যে কেন্দ্রীয় ডিভাইস কিন্তু সকল ইনফরমেশন গ্রহণ করবে, যার যেটা দরকার পাঠাই দিবে এমনি এমনি পাঠাই থাকবে, এমনি এমনি রোবট সিনেমার মতো। দেখো ধরো এখান থেকে এখানে, এখানে এখান থেকে এখানে, কলিশন হওয়ার কোনো সুযোগই নাই। এখানে কলিশন হওয়ার কোনো সুযোগই নাই, কারণ এখানে এমন কোনো রাস্তা নাই যেখানে একই সাথে কলিশন হবে। হ্যাঁ কলিশনটা হইতে পারতো কোথায়? যে মাঝখানে গিয়া, কিন্তু এখানে তো হাব আছে, সুইচ আছে। হাব বা সুইচের কাজই হচ্ছে একাধিক জিনিস খালি কানেক্ট করা। সে ধরে ধরে এরকম কলিশন হবে না, মানে সে একটা করে বল ধরবে। ধরো ক্রিকেট বল, আমি ধরো একসাথে 5টা বল ধরতেছি, ধরে পাঠিয়ে দিচ্ছি, আপনাদের পাঠিয়ে দিচ্ছি। তো হাব বা সুইচ একসাথে অনেকগুলো ইনফরমেশন নিয়ে পাঠিয়ে দিতে পারে। তো ধরো এই যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, কোনো কি নাই, কলিশন নাই। তো একই সাথে দুইটা দেখো, কোনো কলিশন হয় না, নয়েজ হয় না, কোনো নয়েজ হয় না। তো যেহেতু নয়েজ হয় না, অবশ্যই গতি এখানে বেশি, কারণ এখানে একটার সাথে আরেকটার বাড়ি খাওয়া, ধাক্কা খাওয়ার সম্ভাবনা নাই, অনেক দ্রুত তুমি পাঠাতে পারবা। বুঝছো? তাহলে তার সুবিধা কি? এই দেখো এখানে গতি অনেক বেশি এবং নয়েজ হয় না, দুইটাই কিন্তু সুবিধা। গোপনীয়তা দেখো, গোপনীয়তা কি? সুইচ ব্যবহার করলে গোপনীয়তা আছে, হাব ব্যবহার করলে নাই। এই দুইটার মধ্যে পার্থক্যটা দেখো। কেন্দ্রীয় ডিভাইস হিসেবে তুমি যখন হাব ব্যবহার করবা তখন তো গোপনীয়তা থাকবে না। কেন? কারণ হাব তো সবাইকে মেসেজ পাঠিয়ে দিবে, সবাই জানে ফেলবে। আর যখন তুমি কেন্দ্রীয় ডিভাইস হিসেবে সুইচ ইউজ করবা তখন গোপনীয়তা আছে। এটা ডিপেন্ড করবে তুমি কেমন নেটওয়ার্ক চাচ্ছ। তুমি যদি এমন একটা নেটওয়ার্ক চাও যে কোনো মেসেজ সবাই দেখুক, কোনো সমস্যা নেই, তাহলে সেখানে হাব ইউজ করবা, সেখানে কোনো গোপনীয়তা থাকবে না। আর যদি তুমি এমন একটা নেটওয়ার্ক চাও যে তুমি যাদেরকে পাঠাতে চাও শুধু তারাই দেখুক, তাহলে তুমি সুইচ ইউজ করবা, সেখানে গোপনীয়তা থাকবে। তার মানে এখানে দুইটাই পসিবল। তারপরে কি? ট্রাবল শুট কষ্টকর। বলো তো ট্রাবল শুট কেন কষ্টকর? বলো এখানে ট্রাবল শুট কেন কষ্টকর? ট্রাবল শুট কষ্টকর কেন বলো? কারণ ধরো এই যে একটা কেন্দ্রীয় ডিভাইস আছে, ধরো কোনো যে একটা অসুবিধা আসে, ধরো একটা মেসেজ, ধরো এই যে বিশেষ করে হাবের ক্ষেত্রে যখন হাব ইউজ করবা, ধরো একটা মেসেজ আসবে, ধরো একটা ট্রাবল হবে, কোত্থেকে ট্রাবল আসতেছে এটা তো বোঝা মুশকিল। সবগুলাই যেহেতু একটা সেন্ট্রালের সাথে কানেক্টেড, তো কোনটার জন্য অসুবিধাটা তৈরি হচ্ছে সেটা বোঝা একটু মুশকিল। বুঝতে পারছো? এখানে কোন কম্পিউটার থেকে ধরো একটা
অসুবিধা হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, এটা একটু বোঝা মুশকিল। তো এখানে কি ট্রাবল শুটটা একটু কি কষ্টকর। ঠিক আছে, তো এই তিনটা গেল। এবার আসো মেইন বই, আসো মেইন বই। আজ আমরা মেইন বই, আমরা কই মেইন বই আসি। স্টার টপোলজি, এই দেখো স্টার টপোলজি। হ্যাঁ দেখো, এই যে এটা হচ্ছে কি কেন্দ্রীয় ডিভাইস, কেন্দ্রীয় ডিভাইসের সাথে দেখো বাকিগুলো কানেক্টেড। রিডিং পড়বা, রিডিং পড়বা, স্টার টপোলজি সুবিধা অসুবিধা, সুবিধা অসুবিধা পড়বা, ঠিক আছে। এরপরে আসো ট্রি টপোলজি। আচ্ছা ট্রি কাটাবো মনে আছে, আমরা ইয়াতেও পড়ছিলাম, কি বলে ওই যে HTML এ, মনে আছে? দেখো ট্রি, আগে দেখো ট্রি দেখতে কেমন, ট্রি দেখতে কেমন, ওয়েট, ট্রি দেখতে কেমন দেখো, ওয়েট, ধরো ধরো শুরুতে একটা সেন্ট্রাল, সেন্ট্রাল না এটা সেন্ট্রাল না, ধরো যে একদম গাছ, গাছ যেরকম শাখা প্রশাখার মতো ছড়াইতে থাকে এরকম, ধরো এখান থেকে ধরো দুইটা গেল, দুইটা শাখা প্রশাখা, শাখা প্রশাখার মতো, তারপরে এখান থেকে ধরো আরো দুইটা, এটা হচ্ছে ট্রি। এটা আমরা ওই যে ওই ওয়েবসাইটে কাঠামো যখন পড়ছিলাম ওখানে দেখছিলাম। তারপরে ধরো এখান থেকে আরো দুইটা, কথা কি বুঝতেছো? এই যেটা হচ্ছে ট্রি, শাখা প্রশাখার মতো। ধরো যে একটা হচ্ছে মেইন রুট, এটা কিন্তু সেন্ট্রাল না, কেন্দ্রীয় ডিভাইস না, দেখো এটা কিন্তু কেন্দ্রীয় ডিভাইস, এটাকে রুট বলে, কি জানি বলে, এটাকে রুটই তো বলে, হ্যাঁ রুট বলে। এই দেখো রুট, ওয়েট দেখো, মূলত স্টার টপোলজির সম্প্রসারিত রূপ হচ্ছে ট্রি টপোলজি। স্টার টপোলজির কি সম্প্রসারিত রূপ, একে হায়ারার্কিক্যাল টপোলজিও বলা হয়। মনে আছে আমরা যে ওয়েবসাইট কাঠামো পড়ছিলাম, ট্রি বা হায়ারার্কিক্যাল দুইটা কিন্তু একই জিনিস ছিল। এই টপোলজিতে একাধিক হাব ব্যবহার করে সমস্ত কম্পিউটারকে একটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয়, যাকে বলে রুট। দেখো এটা হচ্ছে বিশেষ স্থান, তো এটা হচ্ছে মেইন, ধরো রুট, মানে এটা কিন্তু কেন্দ্রীয় ডিভাইস না, জাস্ট এখানে কানেক্ট করা হয়। ধরো এখান থেকে দুইটা ডিভাইস বেরিয়েছে, ধরো এই যে, ধরো এই যে এখানে একটা, এখানে একটা দেখতে পাচ্ছ একটু কালো হয়ে আছে এটা, ধরো এখান থেকে এই যে দুইটা, ধরো এই যে দুইটা, তারপরে দেখো এই যে এখান থেকে এই যে একটা, এই যে আরেকটা, তবে এখান থেকে ধরো আরো একটা, এখান থেকে আরো একটা, একটা বা দুইটা করে যতগুলো খুঁজে বের হতে পারে। ধরো এরকম হইতে পারে যে এখান থেকে আরো একটা আছে, এখান থেকে আরো একটা আছে, তো এখান থেকে দেখো এই যে ট্রি এর মতো, গাছের মতো ছড়াইতেছে, এটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল। ধরো এটা এরকম হইতে পারে যে এখান থেকে ধরো এখান থেকে আরো দুইটা, আরো দুইটা, এই যে আরো একটা, আরো একটা, তারপরে এখান থেকে আরো দুইটা তিনটা, এখান থেকে আরো দুইটা তিনটা, আরো দুইটা তিনটা, মানে একটা গাছের মতো। ধরো এটা হচ্ছে মেইন গাছ, গাছের যে মেইন, মেইন যে এটা থাকে, কি বলে এটাকে, মেইন যে ওই লম্বা এটা থাকে। তবে এখান থেকে ধরো একটা কাণ্ড বেরোলো, কাণ্ড থেকে শাখা, তারপরে আবার প্রশাখা, এই যে কাণ্ড শাখা প্রশাখা এরকম, বুঝতে পারছো? জাস্ট রিডিং বললেই বুঝতে পারবা। তো চিত্রটা এইরকম। আর তোমাদের বইয়ের মধ্যে চিত্রটা কেমন আছে দেখো, এই দেখো বইয়ের মধ্যে চিত্রটা উল্টা আঁকছে, আমরা যেরকম আঁকছি তার উল্টা আঁকছে। ধরো এই যে এরকম, ধরো এই যে একটা, এটা উল্টা দিতে দিয়ে করে দাও, ধরো এই যে একটা, তারপরে ধরো এই যে, তারপরে ধরো এখান থেকে আরো দুইটা, এখান থেকে ধরো আরো দুইটা বা একটা, যতগুলো থাকতে, বা আরো তিনটা হইতে পারে, তিনটা হইতে পারে, বুঝছো? এই যেরকম দেখো নর্মালি আমরা পরীক্ষা 1125 ধরো উপর থেকে নিচে আসি, উপর থেকে নিচে, আর বইয়ের মধ্যে করছে কি নিচ থেকে উপরে, একই কথা কিন্তু। ধরো এই জিনিসটাকে তুমি যদি উল্টায় দাও উপর থেকে নিচে, তাহলে এরকম হবে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে ট্রি টপোলজি। তো ট্রি টপোলজির সুবিধা অসুবিধা, তো সুবিধা অসুবিধা পড়ার আগে আসো আমরা ওই ছকটা দেখি। ভাইয়া ছকটা বুঝে হলো মানে দুনিয়া সহজ, ছকটা বুঝে হলো মানে দুনিয়া সহজ। বলো আগে বলো প্রথম বৈশিষ্ট্য, ট্রি টপোলজিতে কি কোনো কেন্দ্রীয় ডিভাইস আছে? কেন্দ্রীয় ডিভাইস মানে যে ডিভাইসটার সাথে সবগুলা ডিভাইস কানেক্টেড, একটা নেটওয়ার্কে যতগুলা কম্পিউটার বা ডিভাইস থাকবে সবাই যে ডিভাইসটার সাথে কানেক্টেড সেটা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস। আচ্ছা বলো তো এইটাকে কি কেন্দ্রীয় ডিভাইস বলা যায়? এর সাথে কি সবগুলা কানেক্টেড আছে বলো? হ্যাঁ, এইটাকে আমরা রুট বলতেছি। ট্রি টপোলজিতে এটাকে বলা হয় যেটা মেইন, মানে যেখান থেকে শুরু হয়েছে সেটাকে বলে রুট, কিন্তু সেটা কিন্তু কেন্দ্রীয় ডিভাইস না। কেন? কারণ তার সাথে তো প্রত্যেকটা কানেক্টেড নাই, বুঝতে পারছো? এই যে দেখো কেন্দ্রীয় ডিভাইস নাই, নতুন ডিভাইস সংযোজন সহজ, নতুন ডিভাইস সংযোগ করা কি সহজ। সহজ কেন? কারণ তুমি ধরো এই যে এখান থেকে একটা তার নিয়ে অ্যাড করে দিতে পারতেছো, এখান থেকে তার নিয়ে অ্যাড করে দিতে পারতেছো, এখান থেকে একটা তার নিয়ে অ্যাড করে দিতে পারতেছো, বুঝতে পারছো? তো নতুন ডিভাইস কানেক্ট করা কি সহজ, এই দেখো সহজ। খরচ কি একটু ব্যয়বহুল, ব্যয়বহুল কেন? ব্যয়বহুল কেন? কারণ খেয়াল করে দেখো এই টপোলজিতে একাধিক হাব, হাব ব্যবহার করা হয়। দেখো এই যে ধরো এখানে একটা হাব,
ধরো এই যে এটা হচ্ছে রুট, রুট থেকে এদিকে একটা হাফ, এদিকে একটা হাফ, তারপর এটার সাথে কানেক্টেড। তো এখানে একাধিক দেখো হাফ ব্যবহার করা হয়, এই জন্য খরচ বাড়ে। একটা রুট আছে, একটা রুট তারপরে একাধিক হাফ, খেয়াল করে দেখো এই যে এটি বিশেষ স্থানে সংযুক্ত করা হয়, দেখো একাধিক হাফ ব্যবহার করে বিশেষ স্থানে সংযুক্ত করা হয়, ওই বিশেষ স্থানটাকে বলা হয় রুট। তো রুট হতে পারে একটা কম্পিউটার, আবার হতে পারে যে কোনো নেটওয়ার্ক ডিভাইস। দেখো যেহেতু এখানে এক্সট্রা ডিভাইসের ব্যাপার সেবার আছে, তাহলে এখানে অবশ্যই কি খরচ বেশি। দেখো ধরো এই যে এটা হচ্ছে একটা রুট বা যেখান থেকে শুরু হচ্ছে, এটা একটা মেইন ডিভাইস, তারপর এখানে হাব, এই হাবের সাথে ধরো আরো অনেকগুলো কানেক্টেড, এখানে একটা হাব, এই হাবের সাথে ধরো আরো অনেকগুলো কানেক্টেড। তো মেইন যে রুটটা আছে তার সাথে কয়েকটা হাব কানেক্ট করা হয়, সেই হাবের সাথে আবার অনেকগুলা জিনিস কানেক্ট করা হয় কম্পিউটার, তাহলে অবশ্যই এখানে খরচ কি ব্যয়বহুল। তারপরে কোনো ডিভাইস নষ্ট হলে দেখো যে ডিভাইস নষ্ট হবে তার অধীনে অন্য কোনো ডিভাইস চলবে না। একটু ভালো মতো বুঝছো, যে ডিভাইস নষ্ট হবে তার অধীনে অন্য কোনো ডিভাইস চলবে না। ধরো ওয়েট, ধরো এখানে ধরো এটা হচ্ছে মেইন, এটা নষ্ট হয়ে গেল, বলো তো এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই দুইটার সাথে কোনো কানেকশন করা সম্ভব? ওয়েট, একটু ভালো মতো বুঝছো। ধরো এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে আমি মেসেজ পাঠাবো, তাহলে কেমনে পাঠাবো? এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে এই যে এখানে, রাইট? ধরো এখান থেকে এখানে পাঠাবো কেমনে? এখান থেকে এখানে, এখানে এখানে। আচ্ছা ফাইন, এখন আমাকে বলো তো যদি এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায় তাহলে এই দুইটা ডিভাইসে তুমি এখান থেকে ডেটা পাঠাতে পারবা? বলো তো পারবা? পারবা না। তো কোন একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে তার আন্ডারে যারা আছে তারাও নষ্ট হয়ে যাবে, মানে তাদের কাছেও তুমি আর রিচ করতে পারবা না। কে কে বুঝছো? দেখো যে ডিভাইস নষ্ট তার অধীনে অন্য কোনো ডিভাইস চলবে না, বুঝতে পারছো? যে ডিভাইস নষ্ট হবে সে নিজে তো চলবেই না, তার আন্ডারে যারা আছে এরাও তখন ডিসকানেক্টেড হয়ে যাবে। গতি বেশি, গতি বেশি কেন? কারণ এখানে তো কলিশন হয় না। কলিশন হয় না কেন? দেখো ধরো তুমি এখান থেকে ধরো এখানে এখানে পাঠা, ধরো এখান থেকে এই যে ও মা গো, গতি একটু বেশি। ধরো ধরো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেখো এখানে কোনো কলিশন নাই, কিন্তু এটা কলিশন হইতে পারে কখন? ধর এখান থেকে এখানে, এখানে, কিন্তু এটার গতি তুলনামূলক বেশি, কারণ কলিশনের সম্ভাবনা কম। যেমন তুমি যদি একদিকে আসতে দেখো, দেখো এই যে এই যে এই যে এই যে, তারপরে এখানে যে আরো দুটো থাকে, ধরো এই যে 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 এই যে, মানে একটা সাথে আরেকটা কি কলিশনের সম্ভাবনা কম, এই জন্য গতি বেশি। তারপরে গোপনীয়তা সব চাইতে বেশি। দেখো এখানে গোপনীয়তা কি সব চাইতে বেশি, তুমি যাকে বাড়িতে যাও একদম তার কাছে নিয়ে যাবে যদি তুমি সুইচ ব্যবহার করো। তবে খেয়াল করে দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ধরো এখানে হাফ বা সুইচ দুইটাই কিন্তু ব্যবহার করা যায়। কই যদি হাফ ব্যবহার করো তাহলে কিন্তু সে সবাইকে পাঠায় দেবে, কিন্তু সুইচ ব্যবহার করলে ধরো তুমি এখান থেকে এনে পাঠাবা, সে এখান থেকে এখানে এনে পাঠাবে। তবে গোপনীয়তা কিন্তু একদম 100% যে বেশি সেটা বলা যাচ্ছে না, কারণ ধরো এখান থেকে যখন তুমি এখানে পাঠাবা তো এই কয়েকটার মধ্যে ধরো এই কেন্দ্রীয় ডিভাইসগুলো, যে কেন্দ্রীয় ডিভাইস না আসলে ধরো মেইন যে রুট বা হাব, এরা তো ধরো দেখবেই, মানে এরা তো আর নিজেরা ধরো দেখতেছে, মানে এরা এরা ধরো তো এই যে বাড়ানোর জন্য কি তুমি ইউজ করতেছো, তো এখান থেকে বাড়ানোর জন্য এখানে আসতেছে, এখান থেকে বাড়ানোর জন্য এখানে। তো এখানে আসলে মানে একদম 100% যে বেশি তা না, কিন্তু অন্যগুলো চাইতে একটু ভালো, গোপনীয়তা অন্যগুলো চাইতে একটু কি ভালো। তারপরে খেয়াল করে দেখো নয়েজ আছে, হালকা একটু আছে নয়েজ, একেবারে নাই তা না, কারণ কি কলিশন তো হইতে পারে। ধরো এই যে এখান থেকে এখানে পাঠাচ্ছ, আবার এখানে পাঠাচ্ছ, তো এখান থেকে এখানে আসার মাঝখানে একটু নয়েজ হইতে পারে। আবার ধরো এখান থেকে এখানে পাঠাচ্ছ, আবার এখান থেকে এখানে পাঠাচ্ছ, তো হালকা একটু নয়েজ আছে, তবে খুব বেশি না। সেটা সেটা কি নয়, খুব বেশি নয়। ট্রাবল শুট কম কষ্টকর, কম কষ্টকর কেন? কারণ কোথায় ঝামেলা সেটা তো খুঁজে বের করে ফেলা যাবে। দেখো কেমনে, কেন কম কষ্টকর? দেখো যদি তুমি এখান থেকে ইনফরমেশন পাঠাতে চাও, ধরো এখানেও আসতেছে না এখানেও আসতেছে না, তাহলে মাঝখানে এখানে ঝামেলা আছে। অথবা ধরো এখান থেকে পাঠাচ্ছ এখানে এই পর্যন্ত আসতেছে কিন্তু এরপরে আর আসতেছে না, তাহলে এখানে ঝামেলা আছে। মানে কোন জায়গাটাতে ঝামেলাটা হচ্ছে, কে নষ্ট হয়ে গেছে, সেটা তুমি ইজিলি খুঁজে বের করে ফেলতে পারবা। বোঝা গেল? আচ্ছা ঠিক আছে, তো এটা গেল কি ট্রি টপোলজি। এখন ট্রি টপোলজির সুবিধা অসুবিধা মেইন বই থেকে আরেকবার পড়বে। দেখো ওয়েট, এই যে দেখো ট্রি টপোলজি সুবিধা অসুবিধা, যে কোনো সময়ে নতুন শাখা সৃষ্টি করে নেটওয়ার্ক সহজেই সম্প্রসারিত করা যায়। সম্প্রসারিত করা মানে হচ্ছে নতুন ডিভাইস অ্যাড করা যায়। বললাম তো ইচ্ছা মতো তুমি শাখা তৈরি করে নতুন নতুন ডিভাইস অ্যাড করতে পারবা। বড় ধরনের নেটওয়ার্ক করে অন্য টপোলজির তুলনায় এটি অনেক বেশি সুবিধা প্রদান করে। বড় নেটওয়ার্ক দেখো একই জিনিস, কিন্তু তুমি যদি নেটওয়ার্ক অনেক বড় করতে চাও
অনেক বেশি কম্পিউটার অ্যাড করতে চাও, অনেক ইজি, জাস্ট শাখা প্রশাখা বানায় ইচ্ছা মতো কম্পিউটার অ্যাড করতে থাকো। কোনো নোট বিচ্ছিন্ন বা নতুন নোট যুক্ত করা হলে নেটওয়ার্ক কার্যক্রম ব্যাহত হয় না। দেখো কোনোটা যদি নষ্ট হয় তাহলে ওটার আন্ডারে যারা আছে তারা নষ্ট হয়, কিন্তু বাকি সবাই কিন্তু নষ্ট হয়ে যায় না, বাকিরা কিন্তু ঠিকই মেসেজ আদান প্রদান করতে পারে। ডেটা নিরাপত্তা সবচেয়ে বেশি। নেটওয়ার্কে কোনো শাখা নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না। দেখো একই জিনিস, দেখো এই দুইটা আসলে কাইন্ড অফ একই একই জিনিস দুইবার লিখছে, তুমিও দুইবার লিখবা, বেশি করে বানাবা। একটা বিচ্ছিন্ন হলে বাকিগুলা ব্যাহত হয় না। ডেটা নিরাপত্তা বেশি। নেটওয়ার্কের কোনো শাখা নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে না। ডেটা নিরাপত্তা বেশি, এখানে তুমি যাকে পাঠাতে চাও স্পেসিফিক টাকা পাঠাতে পারবা, এটা হচ্ছে নিরাপত্তা সবচেয়ে বেশি বলতেছে। তারপরে ট্রি টপোলজির অসুবিধা। দেখো প্রধান কম্পিউটার নষ্ট হলে সমগ্র নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। দেখো যে প্রধান কম্পিউটার কই, এই যে প্রধানটা দেখো, এই যে এইটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তুমি এখান থেকে না এখানে পাঠাতে পারবা না এখানে পাঠাতে পারবা, তো পুরোটাই কি হয়ে যাবে, অচল হয়ে যাবে। তো প্রধান যেটা আছে দেখো, এখানে কিন্তু কোনো কেন্দ্রীয় ডিভাইস নাই বলতেছি, কোনো কেন্দ্রীয় ডিভাইস কিন্তু নাই, কিন্তু প্রধান একটা কম্পিউটার আছে যেটাকে বলে রুট। প্রধান কম্পিউটারকে কি বলতেছি, রুট বলতেছি, সেটা নষ্ট হলে পুরোটাই অচল হয়ে পড়বে। অন্যান্য টপোলজি তুলনায় একটু জটিল। দেখো একটু জটিল কেন, এই যে একটা রুট থাকে, মানে একটা কি থাকে, প্রধান কম্পিউটার থাকে, তারপর সেটার সাথে হাব বা সুইচ কানেক্টেড থাকে। বাস্তবায়ন অপেক্ষাকৃত দেখো খরচ বেশি, যেহেতু এটা একটা প্রধান কম্পিউটার থাকে মানে রুট থাকে, তার সাথে আবার হাবের মাধ্যমে কানেক্টেড থাকে ডিভাইসগুলা, তাহলে খরচ অবশ্যই বেশি। এবং অন্তর্বর্তী কম্পিউটারগুলো অচল হলে নেটওয়ার্কের অংশ বিশেষ অকেজ হয়ে পড়ে। এই দেখো যে কোনো একটা কম্পিউটার যদি অচল হয় তাহলে ওইটার যে অংশ বিশেষ বা ওইটার আন্ডারে যারা আছে তারা অচল হয়ে পড়ে। তো আমাকে একটু বলো তো, তোমরা যদি এই ছকটা একটু শিখতে পারো বাকিগুলা বানায় লিখতে পারবে না? একটু বলো ভাইয়া। যদি এইটা ভালো মতো শিখতে পারো, তোমরা কি বুঝতেছো যে ভাইয়া এই ছকটা যে একটু বুঝে পড়ে ফেলতে পারবে, তার কাছে সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য তুলনা কোনো ব্যাপারই না। ধরো তোমার কাছে পরীক্ষা আসলো রিং টপোলজি আর স্টার টপোলজির পার্থক্য দেখো, তাহলে তুমি খালি জাস্ট এই পার্থক্যটা লিখে দিবা, এই 8টা বিষয় আর এই দুইটা। ভাই এখানে তো আমি 6টা একসাথে লিখে দিছি, তোমার তো পরীক্ষায় 6টার পার্থক্য আসবে না, যে কোনো 2টা পার্থক্য আসবে। তো তোমাকে যদি বলে বাস এবং রিং এর পার্থক্য, তুমি এই দুটো লিখবা। বা তুলনা, পার্থক্য না তুলনা বলতে পারে, ধরো রিং আর ট্রি এর তুলনা এই দুটো লিখবা, স্টার আর হাইব্রিডের তুলনা এই দুটো লিখবা, ঠিক আছে? এরপরে মেশ। আসো মেশ, মেশ টপোলজি তুমি দেখে বুঝে বলবা মেশ টপোলজি আসলে জিনিসটা কি। এরা সবাই একটা সাথে আরেকটা কানেক্টেড। দেখো এই যে ওয়েট, এই যে মেশ টপোলজি বা খেয়াল করে দেখো পরস্পর সংযোগ। দেখো কোন একটা ডিভাইসে যদি এমন হয় যে নেটওয়ার্কে, কোন একটা নেটওয়ার্ক যদি এমন হয় যে নেটওয়ার্কে যতগুলো ডিভাইস আছে প্রত্যেকের সাথে কানেক্টেড, তখন সেটাকে বলে মেশ বা পরস্পর সংযুক্ত টপোলজি। দেখো ধরো এখানে কয়টা কম্পিউটার আছে, 1 2 3 4 5 6 7। তো এই 7টা কম্পিউটার কি প্রত্যেকে বাকি 6টার সাথে কানেক্টেড, প্রত্যেকে বাকি 6টার সাথে, ধরো এ বাকি 6টার সাথে ডিরেক্ট কানেক্টেড, এ বাকি 6টার সাথে ডিরেক্ট কানেক্টেড। মানে এখানে কিন্তু 6টা করে দাগ, যদি ওখানে 5টা দেওয়া আছে দেখো দেখা যাচ্ছে যে 1 2 3 4 5, এখানে 5টা আছে 6টা। ধরো এই যে এইটা দিয়ে 2টা বোঝাচ্ছে, ধরো এই যে এইটা একটা এইটা আরেকটা, মানে একই লাইনে পড়ে গেছে আসলে, যে এটার সাথে এটা কানেক্টেড আবার এটার সাথে আর এটা। এখানে আসলে মোট দেখো মোট আছে কয়টা, 7টা। মোট কম্পিউটার আছে এখানে কয়টা, 7টা। তো এখানে প্রত্যেকটা কম্পিউটার বাকি 6টার সাথে ডিরেক্ট কানেক্টেড, বুঝতেছো? আচ্ছা বলো তো মেশ টপোলজিতে যদি কম্পিউটার থাকে n সংখ্যক, সে কয়টার সাথে কানেক্টেড থাকবে বলো তো? যতগুলা ডিভাইস আছে সে নিজে ছাড়া বাকি সবগুলোর সাথে কানেক্টেড। তো কোনো একটা মেশ টপোলজিতে মোট কম্পিউটার যদি থাকে 7টা, তাহলে প্রত্যেকটা কম্পিউটার সে নিজে ব্যতীত বাকি 6টার সাথে কানেক্টেড। তো মোট কম্পিউটার যদি হয় n সংখ্যক, তাহলে প্রত্যেকটা কম্পিউটার n-1 সংখ্যক কম্পিউটারের সাথে কানেক্টেড। কে কে বুঝছো কথা, কে কে বুঝছো একটু বলো তো শুনি। মোট ডিভাইস যদি হয় n সংখ্যক, তাহলে প্রত্যেকটা কম্পিউটার বাকি সে নিজে ছাড়া বাকি যতগুলো আছে সবার সাথে কানেক্টেড। কথা বুঝছো? তো মেশ টপোলজি এটা আসলে যদি কম্পিউটারের সংখ্যা খুবই অল্প হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। তুমি চিন্তা করো তো, যদি কম্পিউটার হয় 50টা, একটা কম্পিউটারের সাথে আরেকটার 49টার সাথে তার টানতে হবে, চিন্তা করতেছো? মেশ টপোলজিতে যদি কম্পিউটারের কাউন্ট ছোট হয় মানে কম হয়, তাহলে মেশ টপোলজি ইজিলি ইউজ করা যেতে পারে। ডিরেক্ট এটা সুবিধা হচ্ছে তুমি ডিরেক্ট ইনফরমেশন পাঠাইতে পারবা। যে ধরো এখানে আছে 7টা কম্পিউটার, তো প্রত্যেকটা কম্পিউটার বাকি 6টার সাথে কানেক্টেড, তো যখন যাকে ডেটা পাঠানো দরকার ইনফরমেশন পাঠানো দরকার ডিরেক্ট পাঠিয়ে দিব। কিন্তু অসুবিধা হচ্ছে যদি এখানে 50টা কম্পিউটার থাকতো
প্রত্যেকে বাকি 49টার সাথে কানেক্টেড, সর্বনাশটা করছে। প্রত্যেকটা কম্পিউটারে যদি তুমি 49টা তার কানেক্ট করো, মানে খালি তার, ঘরের মধ্যে খালি তার আর তার হয়ে যাবে। ঢাকা শহরে কতগুলো খাম্বা আছে দেখবা, ডিশের লাইন, কারেন্টের লাইন, এই লাইন ওই লাইন, এমন একটা অবস্থা হয়েছে যে মনে হয়েছে যে এই এত লম্বা লম্বা চুল, যে ওই তারের কি বলে ওই খাম্বার মধ্যে একেবারে চুল, মানে তার হয়ে চুলের মতো তার, যে হাজার 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 তার, এরকম অবস্থা হয়ে যাবে। তো চিত্রটা দেখে বুঝতে পারছো, ম্যাশ টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কের অধীনস্থ প্রত্যেক কম্পিউটার দেখো অন্য সব কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত, দেখো সরাসরি যুক্ত থাকে। ম্যাশ টপোলজি ইনস্টল ও ম্যানেজ করা কঠিন। কেন কঠিন? বুঝতে পারতেছো, প্রত্যেকটা কম্পিউটারের সাথে বাকি সবগুলার কানেকশন দিতে হবে। তো এটা ইনস্টল করা, তৈরি করা খুবই কঠিন। এতে অনেক সংযোগ তৈরি করতে হয়। নেটওয়ার্কে নোড বাড়ার সাথে সাথে সংযোগ সংখ্যাও বেড়ে যায়। তুমি কি বুঝতেছো, ম্যাশ টপোলজিতে যদি তুমি একটা এক্সট্রা কম্পিউটার অ্যাড করতে চাও কত কঠিন হবে? বুঝতেছো? ধরো এখানে মোট কম্পিউটার আছে 7টা, প্রত্যেকের সাথে কানেক্টেড। এখানে যদি নতুন একটা কম্পিউটার অ্যাড করতে চাও, বুঝতেছো, প্রত্যেকের সাথে আবার লাইন টানতে হবে, বিশাল কঠিন। তো ম্যাশ টপোলজিতে নতুন ডিভাইস কানেক্ট করা অনেক কঠিন, অনেক কঠিন। বুঝছো? ফাইন ফাইন ফাইন। আচ্ছা এইবার দেখো ম্যাশ টপোলজি, দেখো কেন্দ্রীয় ডিভাইস নাই, কারণ সবাই সবার সাথে কানেক্টেড। নতুন ডিভাইস সংযোগ অনেক কঠিন, ভালো মতো বুঝছো। দেখো কেন্দ্রীয় ডিভাইস নাই, নতুন ডিভাইস সংযোগ করা, নেটওয়ার্কে নতুন কোনো ডিভাইস অ্যাড করা অনেক কঠিন। প্রত্যেকের সাথে কানেকশন দিতে হবে, খুবই কঠিন। খরচ অত্যন্ত ব্যয়বহুল, কারণ দেখছোই তারের সংখ্যা এত বেশি, এত বেশি কেবল লাগবে, খরচ খুবই বেশি হবে। কোনো ডিভাইস নষ্ট হলে কোনো সমস্যা নাই, কেন? কারণ সবাই সবার সাথে কানেক্টেড। যে কোনো একটা নষ্ট হয়ে গেলে বাকিদের মধ্যে কমিউনিকেশন করতে তো কোনো সমস্যা নাই, কথা বুঝছো? সবাই যেহেতু সবার সাথে কানেক্টেড, যে কোনো একটা নষ্ট হইলেও বাকিরা তো নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারবেই। গতি সর্বোচ্চ, দেখো সর্বোচ্চ কেন? কারণ ডিরেক্ট, যে যারে পাঠাতে চাই ডিরেক্ট পাঠিয়ে দিবে, মাঝখানে কোনো ঝামেলা নাই, কোনো নয়েজ নাই। দেখো কোনো নয়েজ নাই, দেখো সর্বনিম্ন, দেখো গতি সর্বোচ্চ আর কলিশন সর্বনিম্ন। তারপর মাঝখানে গোপনীয়তা, গোপনীয়তা কি কম? এই গোপনীয়তা কম কেন? মেশে তো গোপনীয়তা বেশি হওয়ার কথা। মেশে কি গোপনীয়তা, মেশে গোপনীয়তা, মেশে গোপনীয়তা কম, তো ডিরেক্ট পাঠাচ্ছে। এখানে তো গোপনীয়তা কিছু বলা নাই, এটা কি টাইপিং মিস্টেক হয়েছে? মেশে তো ডিরেক্ট ডিরেক্ট পাঠাচ্ছে, তো গোপনীয়তা তো কম হওয়ার কথা না। গোপনীয়তা নিয়ে কিছু বলাই নাই এখানে। এখানে গোপনীয়তা তো বেশি হওয়ার কথা, কারণ ডিরেক্ট পাঠাচ্ছে। এখানে গোপনীয়তা কম কেন? কিছু বলাই নাই এখানে, কিছু বলাই নাই এখানে, গোপনীয়তা নিয়ে কিছু বলাই নাই। কিন্তু যেহেতু এখানে ডিরেক্ট পাঠানো হচ্ছে, তো গোপনীয়তা তো বেশি হওয়ার কথা। আচ্ছা এটা পরে দেখবানে, তোমাদের বইয়ে এটা, বইয়ে কিছু বলা নেই আপাতত। ধরো এখানে যেটা আছে এটা ধরে নিলাম, গোপনীয়তা কম, কিন্তু কম হওয়ার কোনো রিজন দেখতেছি না, কারণ ডিরেক্ট ডিরেক্ট পাঠাচ্ছে, তো মাঝখানে তো আর কেউ দেখতেছে না, গোপনীয়তা বেশি হওয়ার কথা। হ্যাঁ, এটা কি এই দুটোর মধ্যে উল্টোপাল্টা হয়ে গেল নাকি? মানে ট্রিতে, ট্রিতে গোপনীয়তা হওয়ার কথা হচ্ছে কম, যেটা আমিও কনফিউজ হয়ে গেলাম, এটা কি ভুল নাকি? দেখো ট্রিতে গোপনীয়তা হওয়ার কথা কম, কারণ একজন একজন দেখে ফেলে। মেশে সবচেয়ে বেশি হওয়ার কথা গোপনীয়তা। আচ্ছা এখানে এই দুইটা খুব সম্ভবত আদান প্রদান হয়েছে, বই কই রাখছি, এই দুইটা খুব সম্ভবত আদান প্রদান হয়েছে, এটা আমি চেক করব, দাঁড়াও। হ্যাঁ, আইসিটি বইটা কই? মুজিব স্যারের বইটা কি অফিসে রেখে এসে পড়ছি? আচ্ছা মুজিব স্যারের বই মনে হয় অফিসে রাইখা চলে আসছি কিনা, এখানে তো দেখতেছি না। এটা এখানে টাইপিং মিস্টেক খুব সম্ভবত। আচ্ছা আপাতত আমি কারেকশন করে দিই, কারণ এটা যেটা ট্রিতে, ট্রিতে গোপনীয়তা সবচেয়ে বেশি হবে না তো, কিন্তু বোর্ড বইও তো আবার বেশিই বলছে। এগুলা যে কি দিয়া রাখছে দেখো, ট্রিতে, ধরো ট্রিতে এখানে বলছে যে গোপনীয়তা সবচেয়ে বেশি, দেখো এই যে নিরাপত্তা, আচ্ছা নিরাপত্তা সবচেয়ে বেশি, গোপনীয়তার কথা বলে নাই।
অবশ্য কথা তো একই টাইপের। নিরাপত্তা আর গোপনীয়তা এটা বাংলা ভাষার পার্থক্য। দেখো ট্রিতে কি হয়, ধরো ট্রিতে তুমি এখান থেকে এটা পাঠাবা ধরো এর কাছে, তাহলে সে আগে দেখে ফেলবে, তারপরে যে এদিক দিয়ে যাবে। তারপর ধরো এর কাছে পাঠাবা, তাহলে যে এখানে তো সে দেখে ফেলবে। তো গোপনীয়তা তো সবচেয়ে বেশি না, এটা খুব সম্ভবত এটা ভুল হয়েছে, আপনি কারেকশন করে রাখি। এটা কম আর মেশে সবচেয়ে বেশি হবে। এটা কম, গোপনীয়তা কম, আর এটা সবচেয়ে বেশি। কারণ যাকে পাঠাবো ডিরেক্ট তাকে পাঠাচ্ছি। ম্যাশ টপোলজিতে সবাই সবার সাথে কানেক্টেড, তাহলে এখানে যাকে পাঠানো দরকার ডিরেক্ট পাঠিয়ে দিব। এখানে গোপনীয়তা সবচেয়ে বেশি, তাই না? ধরো এই কম্পিউটার থেকে তুমি এই কম্পিউটারে কোনো মেসেজ পাঠাবা, ডিরেক্ট পাঠিয়ে দিবা, বাকিরা তো কেউ দেখতেছে না। বুঝতে পারছো? হ্যাঁ। নয়েজ, নয়েজ সর্বনিম্ন, সবচেয়ে কম নয়েজ। ট্রাবল শুট সহজ, সহজ কেন? যেহেতু প্রত্যেকের সাথে কানেক্টেড, তো কোনো একটা নষ্ট হলে কে নষ্ট হয়েছে ইজিলি বোঝা যাবে ভাই। প্রত্যেকের সাথে কানেক্টেড, ইজিলি বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, এইবার খেয়াল করে দেখো এখানে একটা এমসিকিউ আছে। এই ম্যাশ টপোলজিতে, এই ম্যাশ টপোলজির এমসিকিউটা পরীক্ষা আসে। ম্যাশ টপোলজি এমসিকিউটা কি সেটা হচ্ছে, খেয়াল করে দেখো এই যে এই দেখো এই টপোলজিতে একটু আগে বলছিলাম মনে আছে, যদি মোট ডিভাইস হয় n সংখ্যক, তাহলে মোট তার লাগবে, মানে প্রত্যেকের জন্য কয়টা তার লাগবে n-1, মনে আছে? কারণ টোটাল খেয়াল করে দেখো, টোটাল প্রত্যেকটা ডিভাইস মোট কতগুলো ডিভাইস আছে কানেক্টেড দেখো। মোট ডিভাইস যদি হয় n সংখ্যক, তো প্রত্যেক ডিভাইস সে নিজে ছাড়া বাকি সবার সাথে কানেক্টেড। তো প্রত্যেকটা ডিভাইসে ধরো যদি এখানে ডিভাইস থাকে 7টা, তো প্রত্যেকটা ডিভাইসে তার লাগবে কয়টা? 6টা করে। প্রত্যেকটা ডিভাইসের জন্য, একটা ডিভাইসের জন্যই 6টা করে তার লাগবে। সেটা কেমন বের করছি? 7 থেকে একটা বিয়োগ। তো মোট যদি ডিভাইস হয় n সংখ্যক, তাইলে তার লাগবে কয়টা? প্রত্যেকটা ডিভাইসের জন্য n-1 সংখ্যক। মানে একটা করে ডিভাইসের জন্য কানেকশন কয়টা? একটা করে ডিভাইসের জন্য কানেকশন হচ্ছে n-1 সংখ্যক। দেখো এই যে দেখো প্রত্যেকটা n, দেখো n সংখ্যক ডিভাইসের জন্য প্রত্যেকটা নোড মানে প্রত্যেকটা ডিভাইস n-1 সংখ্যক সংযোগ লাগবে। তাহলে নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে কত? n × n-1/2। এটা করতে গেছে জানো? দেখো ওয়েট, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখানে ডিভাইস আছে মোট 7টা, প্রত্যেকটা ডিভাইসে কয়টা করে তার আছে? তুমি বলবা 6টা করে। যদি বলি মোট ডিভাইস আছে 50টা, প্রত্যেকটা ডিভাইসে কয়টা করে তার কানেক্টেড? 49টা, একটা করে কম। আচ্ছা যদি আমি তোমাকে বলি এখানে মোট তার কয়টা আছে বলো তো, এই মোট নেটওয়ার্কে যদি একটা কম্পিউটারের জন্য বলি, তাইলে তো মোট কম্পিউটার যতগুলো তার সাথে এক কম। আর যদি তোমাকে বলি মোট এইখানে তার কয়টা আছে, তোমরা কি বিন্যাস সমেশ পড়ছো? না পড়লেও অসুবিধা নেই, খালি জেনে রাখো যে এখানে তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে এই ম্যাশ টপোলজিতে মোট তার কয়টা আছে, মোট কেবল বা কানেকশন কয়টা আছে, সেটা হচ্ছে NC2। NC2 মানে হচ্ছে প্রতি 2টা কম্পিউটারের জন্য একটা করে তার লাগবে। দেখো তুমি ধরো এই 2টা কানেক্ট করতে চাও, তো 2টা কম্পিউটারকে কানেক্ট করতে পারবে একটা তার, 2টা কম্পিউটারকে কানেক্ট করতে পারবে একটা তার, তাই না? তাইলে 2টা কম্পিউটারকে কানেক্ট করতে পারবে, তাহলে NC2। ধরো মোট ডিভাইস যদি হয় n সংখ্যক, মোট ডিভাইস যদি হয় n সংখ্যক, তাহলে তার লাগবে NC2। যেমন এখানে মোট ডিভাইস আছে 7টা, তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এখানে মোট ডিভাইস আছে 7টা, তো এখানে এই ম্যাশ টপোলজিতে মোট তার লাগবে কয়টা? উত্তর হবে 7C2। তাহলে ক্যালকুলেটারে বসাই দিলে চলে আসবে। সি কোথায় আছে জানো? তোমরা যেই ক্যালকুলেটর ইউজ করো আগে লিখবা 7, তারপর শিফটে ক্লিক করে ভাগ চিহ্ন দেখবা সি চলে আসছে। যারা সায়েন্সের আছো তোমরা তো জানোই, বিন্যাস সমেশ পড়ছো। শিফটে ক্লিক করে ভাগ চিহ্ন দেখবা সি চলে আসবে। C2 দেখো 7C2, 21টা। কয়টা? 21টা। তো দেখো 7টা কম্পিউটার যদি আমি পরস্পর কানেক্ট করতে চাই ম্যাশ টপোলজিতে, মোট তারের সংখ্যা কয়টা হবে? 21টা। তো এই NC2 এটা মানে হচ্ছে দেখো যেরকম NC2 এটা হচ্ছে নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল আর উপরে হচ্ছে n × n-1, মোট 2টা পদ। তো 2 ফ্যাক্টর মানে কত? 2 ফ্যাক্টর মানে হচ্ছে 2 আর উপরে n × n-1। এটা মুখস্থ রাখো, এটা যারা বিন্যাস সমেশ পড়ো নাই তোমাদের এত কিছু বোঝার দরকার নাই, তুমি মুখস্থ করো যে কোনো একটা ম্যাশ টপোলজিতে মোট ডিভাইস যদি হয় 7টা, মানে n এর মান 7, তাহলে তার লাগবে কয়টা? 7 × 7-1,
বাই 2। কত দেখো 6 7 42, 2 দিয়ে ভাগ করলে 21টি। এই যে বুঝছো? তুমি এই সূত্রটা মুখস্থ করো যে n ইন্টু n মাইনাস 1/2, এটা এমসিকিউতে আসবে, n ইন্টু n মাইনাস 1/2। আচ্ছা এবার আমাকে বলো তো যে একটা ম্যাশ টপোলজিতে মোট ডিভাইস যদি হয় 50টা, কয়টা তার লাগবে বলো? মোট ডিভাইস যদি হয় 50টা, তাহলে প্রত্যেকটা কম্পিউটার কতগুলা তার দিয়ে কানেক্টেড থাকবে? 49টা, কারণ বাকি সবগুলোর সাথে কানেক্টেড থাকবে 49টা। আর মোট নেটওয়ার্কের তারের সংখ্যা হবে কত? 50 ইন্টু 50 মাইনাস 1, 49 ডিভাইড বাই কত? নিচে কত? 2 ফ্যাক্টোরিয়াল, নিচে কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2। 50 ইন্টু 49/2, 50 ইন্টু 49/2, 1225টা। চিন্তা করছো কি পরিমাণ তার হবে? হ্যাঁ, তো 1225টা তারে কি পরিমাণ খরচ যাবে বুঝতেছো? কি পরিমাণ খরচ যাবে? সর্বনাশা খরচ, সর্বনাশা ব্যাপার সেবা, ঠিক আছে? আচ্ছা ফাইন, তো এইবার আমরা বুঝতে পারলাম, শেষ। এবার হাইব্রিড টপোলজি দেখো। হাইব্রিড মানে কি? হাইব্রিড টপোলজি মানে হচ্ছে আমরা এতক্ষণ যে 5টা টপোলজি পড়লাম, সেই 5টার একটা সাথে একটা কানেক্টেড, শেষ। আমরা যে এই 5টা টপোলজি পড়লাম তাদের মধ্যে ধরো যে একটা সাথে একটা মিক্স করে আমরা যদি বানাই তখন সেটা হাইব্রিড। আমরা মিক্স কেন করি বলো তো? একটু জিনিস চিন্তা করে দেখো, আমরা যে এতক্ষণ ধরে পড়লাম, ধরো বাস, রিং, স্টার, ট্রি, মেশ, এই 5টা টপোলজির মধ্যে সবগুলোরই কিছু সুবিধা আছে না? আছে নাকি নাই? সবগুলোরই কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। আচ্ছা এখন তুমি যদি একটা টপোলজি বানাতে চাও, তুমি কি সুবিধাগুলো নিতে চাইবা নাকি অসুবিধাগুলো নিতে চাইবা বলো তো? তুমি কোনগুলো নিতে চাইবা? সুবিধাগুলো নিতে চাইবা? তো প্রত্যেকটা টপোলজির কিছু সুবিধা আছে, তো তুমি প্রত্যেকটার সুবিধাগুলো নিয়ে যদি একটা হাইব্রিড বানাও, সেটা সবচেয়ে ইজি না? এখন আমাকে বলো তো, এই 6টা টপোলজির মধ্যে কোনটা নেওয়া, কোনটা ইউজ করা সবচেয়ে সহজ, বা কোনটা নেওয়া সবচেয়ে ইজি? মানে ইজি না, মানে সবচেয়ে কি ভালো? হাইব্রিড, তাই না? হাইব্রিড, কারণ প্রত্যেকটা সুবিধা তুমি হাইব্রিডে পাবা। যেমন দেখো, কেন্দ্রীয় ডিভাইস হাইব্রিডে থাকতেও পারে, নাও থাকতে পারে। কারণ কি? কারণ কেন্দ্রীয় ডিভাইস আছে শুধু স্টার টপোলজিতে। তো হাইব্রিড টপোলজিতে তুমি যদি স্টার টপোলজি ইউজ করো তাহলে থাকবে কেন্দ্রীয় ডিভাইস, না করলে থাকবে না। তারপর নতুন ডিভাইস কঠিন। কঠিন কেন? কারণ যেহেতু এখানে মিক্স আপ আছে, একটু কঠিন হবে। খরচ, ব্যয়বহুল কেন? কারণ তুমি 2-3টা মিক্স করতেছো, ব্যয়বহুল ভাই। তুমি যদি অনেক ডিভাইস অ্যাড করতে চাও তোমার তো ব্যয়বহুল হবেই। দেখো হাইব্রিড টপোলজি আমরা তখন ইউজ করি যখন ডিভাইসের সংখ্যা অনেক বেশি, তো ব্যয়বহুল একটু হবে, তবে অন্যগুলোর চেয়ে কম ব্যয়বহুল হবে। কোনো ডিভাইস নষ্ট হলে সমস্যা হতে পারে, নাও হতে পারে। এখানে প্রত্যেকটা আসলে কমও হইতে পারে, বেশি হইতে পারে, হতেও পারে, না হতে পারে। কেন? কারণ এই পুরো জিনিসটা তো ডিপেন্ড করতেছে বাকি 5টা থেকে তুমি কোনটা নিচ্ছ। তবে আমরা যখন নিব, ধরো আমি একটা টপোলজি বানাবো, হাইব্রিড বানাবো, তো অবশ্যই আমি সবগুলোর সুবিধাগুলো নিব। মানে এইখানে বলতেছে থাকতে পারে কঠিন, ব্যয়বহুল, কেন? কারণ তুমি কোনটা চুজ করবা সে তো জানে না। বুঝতেছো? হাইব্রিড টপোলজি ব্যয়বহুল হইতে পারে, সাশ্রয়ী হইতে পারে। সমস্যা হইতেও পারে নতুন ডিভাইস অ্যাড করলে, মানে কোনো ডিভাইস নষ্ট হলে, না হইতে পারে। কারণ এটা ডিপেন্ড করতেছে তুমি কিভাবে রেডি করতেছো, তাই না? এটা হচ্ছে তুমি নিজে রেডি করতেছো। এই 5টা থেকে তুমি যদি সবগুলোর সুবিধা নিতে পারো, এমনভাবে ইউজ করতে পারো যে সবগুলো সুবিধা, তাহলে সবচেয়ে সহজ এটা। তারপরে গতি বেশি, দেখো গতি বেশি। গোপনীয়তা, দেখো সবচেয়ে নিরাপত্তা বেশি। কারণ কি? তুমি এমনভাবে নিবা এখান থেকে যেন নিরাপত্তা সবচেয়ে বেশি হয়। নয়েজ থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ট্রাবল শুট সহজতর, তবে কঠিনও হইতে পারে। বুঝছো? এই হাইব্রিডটা কিন্তু তোমার নিজের ইচ্ছা মতো তুমি কিভাবে নিচ্ছ, বাকিগুলা কিভাবে ইউজ করতেছো সেটার উপর ডিপেন্ড করে সেটা তুমি সবচেয়ে ভালো। আচ্ছা আমাকে তুমি বলো, হাইব্রিড টপোলজি তো সবগুলো নিয়ে বানানো যায়, তাহলে সবচেয়ে ইফেক্টিভ কোনটা হইতে পারে? হাইব্রিড না? এই বলো, তোমাকে যদি কেউ পরীক্ষায় বলে সবচাইতে সহজ বা সবচাইতে ইফেক্টিভ কোন টপোলজিটা হইতে পারে, ভাই অবশ্যই হাইব্রিড। কেন? কারণ সবগুলার সুবিধা দিয়া, ধরো বাকি 5টার সুবিধা নিয়ে তুমি হাইব্রিডটা তৈরি করবা। তুমি যখন তৈরি করবা ভাই, তুমি তো আর বাকিগুলার অসুবিধা নিয়ে তৈরি করবে না, এত ব্যাককল তো তুমি না। তো সবচেয়ে সুবিধা কি? হাইব্রিড। তারপরে সবচেয়ে সুবিধা কোনটাতে বলো? মেশ। সবচেয়ে সুবিধা হাইব্রিড, তারপরে মেশ। কেন? কারণ মেশে সবাই সবার সাথে কানেক্টেড, গতি সবচেয়ে বেশি, নিরাপত্তা সবচেয়ে বেশি, কোনো সমস্যা হয় না, তাড়াতাড়ি, তবে খরচ বেশি। ভাই একটু দেখো ভাই, জিনিস যেটা বেশি খরচ তো সেগুলো হবেই নাকি? বলো তো, খরচ ছাড়া ভালো জিনিস তৈরি করা সম্ভব? একটু বলো।
তুমি একই সাথে ভালো জিনিস চাইবা, আবার একই সাথে খরচ কম করবা, দুইটা তো আসলে হয় না। বুঝতে পারছো? তাইলে সবচাইতে ভালো পসিবল হাইব্রিড বানানো, যে একদম সবগুলা সুবিধা হাইব্রিডের মধ্যে ইমপ্লিমেন্ট করা পসিবল। তারপরে মেশ। মেশ কেন? কারণ এখানে গতি সবচাইতে বেশি, নিরাপত্তা সবচাইতে বেশি, নয়েজ সবচাইতে কম, ট্রাবল শুট ইজি, সবচেয়ে ভালো ভালো। তারপরে বাকিগুলোর মধ্যে কোনটা ইজি, মানে কোনটা ইফেক্টিভ, এটা ডিপেন্ড করবে প্রশ্নের উপর, প্রশ্নে কিভাবে যাচ্ছে। আচ্ছা বলো তো, এই দুটার মধ্যে কোনটা বেশি সহজ, মানে কোনটা বেশি ইজি, দেখো তো, বলো। স্টার এবং ট্রি এর মধ্যে আমি যদি তোমাকে বাছাই করতে বলি যে কোনটা ইউজ করা বেশি ইফেক্টিভ, আমি অবশ্যই বলবো স্টার। কেন? কারণ গতি বেশি, তারপরে কি নয়েজ নেই, দেখো নয়েজ নাই, গতি বেশি। ভাই আমরা তো গতিটাকে বেশি প্রায়োরিটি দিব, কেন্দ্র ডিভাইস ছাড়া অন্য ডিভাইস নষ্ট হলে সমস্যা নেই, দেখো। আর এখানে যে ডিভাইস নষ্ট হবে তার অধীনে ডিভাইস চলবে না। মানে বাকিগুলো আসলে কোনটা ভালো কোনটা খারাপ ডিপেন্ড করতেছে কন্ডিশনের উপর, কন্ডিশনটা কেমন। ধরো আমি যদি আমার আমার তো ভাই অবশ্যই প্রায়োরিটি থাকবে যে গতিটা বেশি হইতে হবে, তাই না? এবং গতিটা বেশি আর ব্যয়বহুল তো দুইটাই, দুইটাই ব্যয়বহুল। তো গতি যার বেশি আমি তাকে চুজ করলাম। আর কেউ যদি তোমাকে বলে যে গতি কম হলেও সমস্যা নাই, তাহলে তুমি মানে এটা স্টারে গতি ট্রি এর চেয়ে বেশি। আর বাকিগুলো এই দুটো তো প্রায় মোটামুটি কাছাকাছি, দুটো দুটো সেমই, মোটামুটি সেমই, সবগুলো ভাই একই রকম একই রকম। কিন্তু রিং টপোলজিতে দেখো একটা নষ্ট হলে, ভাই আমাকে আমি বলো তো কোনটা সবচাইতে বাজে, একটু বলো তো, বলো। ধরো সবচাইতে ভালো হাইব্রিড, তারপরে ধরো মেশ, তারপরে স্টার, তারপরে ট্রি। ধরো সবচাইতে ভালো হাইব্রিড, তারপরে মেশ, তারপরে স্টার, তারপরে ট্রি। আর এই দুটার মধ্যে দেখো সবচাইতে খারাপ হচ্ছে রিং। রিং সবচেয়ে খারাপ কেন? ভাই একটা নষ্ট হইলে সব বন্ধ হয়ে যাবে, দেখো একটা যদি নষ্ট হয়, একটা নষ্ট হলে সব বন্ধ হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, ভাইয়া রিং টপোলজির অসুবিধাটা কি? রিং টপোলজি সবচাইতে খারাপ কেন বলো? রিং টপোলজি সবচাইতে খারাপ কেন ভাইয়া? একটা ডিভাইস নষ্ট হইলে সব সর্বনাশ হয়ে যাবে, বুঝছো কথা? দেখো একটা ডিভাইস যদি নষ্ট হয় সব কিছু লন্ড ভন্ড হয়ে যাবে, সব কিছু লন্ড ভন্ড হয়ে যাবে। তাইলে সবচাইতে ভালো পসিবল হাইব্রিড দিয়া, তারপরে মেশ, তারপরে স্টার, তারপরে ধরো ট্রি, তারপরে বাস, সবচাইতে বাজে হচ্ছে রিং। এখন পরীক্ষা আসলে তারপর লাস্টে দেখো ক্লাউড কম্পিউটিং কি। ক্লাউড কম্পিউটিং কি লাস্ট টপিক, দেখো লাস্ট টপিক, আমাদের পড়া কিন্তু শেষ ভাই। আজকে ক্লাসে এই একটাই টপিক ছিল, টপিক একটাই ছিল যে এই যে টপোলজিগুলোর সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য। দেখো সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য। এখন ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং হচ্ছে অনলাইনেই, তুমি অনলাইনেই এক জায়গা থেকে বৈশা যে কোনো আরেক জায়গার তুমি হার্ডওয়্যার সফটওয়্যার যে কোনো কিছু ইউজ করতে পারবা, এটাই হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। ধরো তোমরা কি কেউ গুগল ড্রাইভের এক্সট্রা ডাটা ইউজ করছো, স্টোরেজ ইউজ করছো, এরকম কেউ আসো বলো তো? ধরো আমরা যে গুগল ড্রাইভ ইউজ করি, আমাদের কিন্তু 15 GB পর্যন্ত ফ্রি অ্যাক্সেস থাকে, তাই না? এরপর কিন্তু দেখো, ধরো এই যে ফ্রি অ্যাক্সেসটাই তোমরা যে গুগল ড্রাইভের ছবি আপলোড দেও, এটা কি তোমার ডিভাইসে আপলোড হচ্ছে না? তোমার ডিভাইসে তো আপলোড হচ্ছে না। এই যে স্টোরেজটা, এটা কি অন্য একটা কোম্পানি, ধরো গুগলের স্টোরেজ তুমি ইউজ করতেছো অনলাইনে বৈশা, এটা কি একটা ক্লাউড কম্পিউটিং। তারপরে 15 GB পর্যন্ত ফ্রিতে ইউজ করা যায়, এরপর স্টোরেজ কিনে নিতে হয়। তো তুমি ধরো এখানে বৈশা গুগলের স্টোরেজ, গুগলের একটা কম্পিউটার আছে বড়, ধরো সেখানে কি সার্ভার আছে, সেখানে এই স্টোরেজটা আছে, তুমি এখানে বৈশা সেটা ইউজ করতেছো, এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। বুঝতেছো? ক্লাউড কম্পিউটিং হলো যে রিমোট, মানে ধরো যে কোনো জায়গায় বসে অন্য যে কোনো জায়গায় তুমি হার্ডওয়্যার সফটওয়্যার যে কোনো কিছু ইউজ করতে পারবা, এটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। যেমন ধরো গবেষণার কাজে অনেক হাই রেজুলেশনে বা হাই পাওয়ারফুল কম্পিউটার ইউজ করতে হয়। এখন ধরো গবেষণার জন্য তোমার একটা 10 লাখ টাকার কম্পিউটার বানাইতে হবে, সেটা ইউজ করার মতো মানে বানানোর মতো টাকা তোমার কাছে নাই। তো তুমি কি করলা? অনলাইনে একটা কম্পিউটার ভাড়া নিলা, যেটা তুমি এখানে বৈশা ওটাকে অ্যাক্সেস করতে পারবা। ধরো তোমার কম্পিউটারে বৈশা, তোমার কম্পিউটারটা হাই রেজুলেশন না, একটু কম রেজুলেশনের, এইটার মাধ্যমে তুমি একটা বড় হাই রেজুলেশন কম্পিউটার ইউজ করতে পারবা।
অনলাইনে বৈশা, যেটার মাধ্যমে তুমি গবেষণার কাজ করতে পারবা, মডেলিং করতে পারবা, হাই রেজলিউশনে মডেলিং করতে পারবা। তো এইগুলো হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। মানে মেন কথা হচ্ছে যে তুমি রিমোট একটা জায়গায় বসে অন্য একটা জায়গার কম্পিউটার, সেটার সফটওয়্যার বা হার্ডওয়্যার যে কোনো কিছু তুমি অ্যাক্সেস করতে পারবা। এটাই কি ক্লাউড কম্পিউটিং। মানে তোমার নিজের ধরো একটা কম্পিউটার নাই, নিজের একটা স্টোরেজ নাই, কিন্তু তুমি ইউজ করতে পারতেছো, এটাই ক্লাউড কম্পিউটিং। এটা সুবিধা অসুবিধা কি প্রভাব দেখো। ইতিবাচক দিক, সার্বক্ষণিক ব্যবহার করা যাবে, যখন খুশি তুমি ব্যবহার করতে পারবা, যে কোনো স্থান বা ডিভাইস থেকে ব্যবহার করা যাবে। সুবিশাল স্টোরেজ, এই যে গুগলে যেটা বললাম, গুগল ড্রাইভে তুমি 2 টেরাবাইট 5 টেরাবাইট 10 টেরাবাইট ইচ্ছা মতো স্টোরেজ কিনে নিতে পারবা, টাকা খরচ করবা, ইচ্ছা মতো স্টোরেজ ইউজ করবা। সফটওয়্যার সুবিধা, ব্যাকআপ, মানে এগুলো তোমার বুঝবা, রিডিং পড়বা, এগুলো জাস্ট রিডিং পড়া। হ্যাঁ, ক্লাউড কম্পিউটিং কি, একবার রিডিং পড়বা, তারপর এটা সুবিধা অসুবিধা রিডিং পড়বা, রিডিং পড়লেই শেষ। দেখো এই যে এখানে এখানেই শেষ। এই যে ক্লাউড কম্পিউটারের সুবিধা অসুবিধা এগুলো কিন্তু পরীক্ষা আসবে, যে যত চাহিদা তত সার্ভিস সুবিধা। দেখো এই যে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। কই, এই যে এটা ক্লাউড কম্পিউটিং কি, এটা তো বুঝাইলাম। এখন পরীক্ষা এখান থেকে আসবে সংজ্ঞা, ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞা এবং সুবিধা প্রচুর ইম্পর্টেন্ট। এই যে অবকাঠামো সবাই সুবিধাগুলো অবশ্যই ভালো মতো পড়বা, রিডিং বললেই বুঝবা, রিডিং বললেই বুঝবা। এই যে অধ্যায় শেষ, অধ্যায় শেষ। তো এরই মাধ্যমে আমাদের অধ্যায় 2 শেষ হইলো। এখন একটা ক্লাস বাকি আছে, সৃজনশীল ক্লাস। আমরা আগামী সপ্তাহে সৃজনশীল ক্লাসটা নিব। আসলে সৃজনশীল ক্লাসটা হবে সাজেশন ক্লাস। এই অধ্যায়ের সৃজনশীল ক্লাসটা মেইনলি সাজেশন ক্লাস হবে, যে কোন কোন টাইপগুলো পরীক্ষা আসে, কোন কোন প্রশ্নগুলো হুবহু আসে, এগুলো বলে দিব। কারণ এগুলো একটু বুঝে মুখস্থ করে ফেলতে হবে, কারণ এই অধ্যায় থেকে ভাইয়া পরীক্ষায় প্রচুর জিনিস আসে। তো 80% প্রশ্ন ভাইয়া কমন কমন কিছু টপিক থেকে আসে। তো সেই কমন কমন টপিকগুলো একদম ভালো মতো ভাজা ভাজা করে ফেলতে হবে। বাকি 20% প্রশ্ন কোন কোন জায়গা থেকে বেশি হওয়ার প্রবাবিলিটি আছে সেটা আমি বলে দেবো। বুঝতে পারছো? তো এরই মাধ্যমে আমাদের আজকের এই অধ্যায় 2 শেষ হইলো। আমরা 5টা ক্লাসে মোটামুটি সবগুলো টপিকই কভার করছি। ভাবছিলাম আজকে ক্লাসটা 40-50 মিনিটে হয়ে যাবে, তো সবগুলার সুবিধা অসুবিধা ব্যাখ্যা করতে গিয়ে আসলে একটু বেশি লেগে গেছে, 1 ঘন্টা 20 মিনিট লেগে গেছে, তাই না? হ্যাঁ, তো ভাবছিলাম যে 50 মিনিটের মধ্যে হয়ে যাবে, লেগে গেছে 1 ঘন্টা 20 মিনিট। অসুবিধা নাই, আমি সবগুলো টাইপ এক্সপ্লেন করেছি। তোমরা খালি আমাকে একটু বলবা যে এই ছকটা একটু কষ্ট করে বুঝে মনে রাখতে পারবা কিনা। এই ছকটা যদি একটু বুঝে মনে রাখতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই। এই ছকটা একটু বুঝে মনে রাখতে পারলে টপোলজি দিয়ে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। দুইটার পার্থক্য, তুলনা, সুবিধা অসুবিধা, বৈশিষ্ট্য সবকিছু তুমি পারবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, টাটা।